স্টেটের একটা ফরেন পলিসি আগে ডিজাইন করতে হবে। বাংলাদেশ কিন্তু এই ডেমোক্রেসি যখন আপ হচ্ছে তখন ছিলাম আমরা অ্যান্টি ডেমোক্রেটিক একটা দেশ, মানে অর্থাৎ সে রাইট। অথরিটেরিয়ান বা ডিকটেটরশিপের দিকে আছে। ন্যামের পরে যদি বলি সার্ক ফরেন পলিসির জায়গা থেকে এটা একটা অসাধারণ মুভ ছিল। থার্ড আরেকটা মুভ ছিল হচ্ছে ওই সময়টা মিডল ইস্টের দেশগুলোর সাথে সম্পর্ক বিল্ড আপ করা। 13 থেকে ধরে আজকে 2024 এই সময়টাতে যত কিছু করার সুযোগ ছিল সেটাকে আমরা হচ্ছে ধ্বংস করে দিছি, খুন করছি আর কি, একটা কথা বলতে পারি আমরা ওদেরকে শেষ করছি। ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক, আঙ্কারার ইয়েল্ডেরিন বায়াজিদ বিশ্ববিদ্যালয়ের টার্কি, এশিয়া ও ইন্দো প্যাসিফিক স্টাডিজের প্রধান। আমরা তার মুখোমুখি হয়েছিলাম জানতে বাংলাদেশের পররাষ্ট্রনীতির ইতিহাস, কিভাবে একটি টেকসই পররাষ্ট্রনীতি বাংলাদেশের তৈরি করা উচিত। নেপাল অথবা ভুটান সহ সেভেন সিস্টার সহ আমরা একটা ইকোনমি একটা জোন তৈরি করতে পারি। তারপর আমরা হচ্ছে ইকোনমি ব্লক তৈরি করতে পারি, আমরা একটা ডিফেন্স ব্লক তৈরি করতে পারি। ইন্ডিয়ার সাথে আমাদের মারামারিরও করার প্রয়োজন না, আমাদের সফট পাওয়ারটা এমন হবে যে সিভিলাইজেশনের সেন্টার হবে বাংলাদেশ। যারা সাকসেসফুলি হচ্ছে ডিপ্লোমেসিতে বা ফরেন মিনিস্ট্রিতে ভালো কাজ করতেছে, ইনক্লুডিং ওয়েস্টার্ন কান্ট্রি হতে পারে, ইমিন আমি যেই দেশে এখন আছি টার্কির কথা বলতে পারি, একজন একাডেমিশিয়ানকে তারা হচ্ছে অ্যাম্বাসেডর হিসেবে ডিরেক্টলি অ্যাপয়েন্ট করতেছে, কারণ ওই মানুষটা তার লাইফের একটা বড় অংশ ওই ওই অঞ্চল নিয়ে কাজ করছে। আমি নাইম হোসেন। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের পররাষ্ট্রনীতি। পিএলপির ওয়েবকাস্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আম, আমি নাইম হোসেন। আমি পিএলপির একজন আহ, আহ, কর্মী, কোঅর্ডিনেটর, সমন্বয়ক, কন্ট্রিবিউটর, যে যেভাবে করে পিএলপির সাথে যুক্ত থাকতে চান, মূলত সেভাবে করেই আছি। এই আড্ডাতে আসলে যুক্ত হয়েছেন নাজমুল ইসলাম। নাজমুল ইসলাম, ওয়েলকাম। নাজমুল ইসলাম সম্পর্কে আপনারা বায়োতে দেখেছেন, তাই আমি আর সে অংশে বেশি যাচ্ছি না। প্রথমেই জানতে চাচ্ছি নাজমুল, দেশের বাইরে এখন আমরা যারা আছি তাদের প্রত্যেকেরই একটা কমন প্রশ্ন হচ্ছে গিয়ে যে সেখানের আবহাওয়ার কি অবস্থা। আমাদের এখানে অসম্ভব ঠান্ডা। হাউ ইজ ইট ইন টার্কি? বাইরে এখন হচ্ছে -10। টার্কিতে এখন তুষার পড়তেছে আমার বাইরে, আমি দেখতে পাচ্ছি। যাই হোক, অনেক ধন্যবাদ আমাকে এই পডকাস্টে আমন্ত্রণ করার জন্য। আশা করি আমাদের একটা প্রাণবন্ত আলোচনা হবে। অনেক ধন্যবাদ। অবশ্যই। আমি আসলে প্রথমে, যেহেতু আসলে আজকের বিষয় এবং আপনার এক্সপার্টিজ হচ্ছে গিয়ে ফরেন পলিসি, আমি সেদিকে আমরা আমরা আলোচনাটা সেদিক থেকেই শুরু করব। আমি একদম প্রথমেই শুরু করতে চাই একটু গোড়ার দিকে, যেখান থেকে আপনি এই গল্পটা তুলে নিতে চান। সেটা সেখান থেকে আমরা শুরু করি। সেটা হচ্ছে যে বাংলাদেশের যে জন্মলগ্ন 1971, এবং 1971-এর পরবর্তী সময়ে আমরা যেভাবে বাংলাদেশকে দেখেছি, যে বাংলাদেশের রাজনৈতিক অভ্যন্তরীণ যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এক এক সময়, সেটার হয়তো বা সেটার আলোচনায় হয়তো বা আমরা যেতে পারি। কিন্তু আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আমরা যেটাকে ফরেন পলিসি বলি, যে বহির্বিশ্বের সাথে আমাদের যে সংযোগ এবং বহির্বিশ্বের সাথে আমরা কিভাবে করে বাংলাদেশকে আসলে সবসময় তুলে ধরেছি, এবং বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের যে রাজনৈতিক সম্পর্ক সেটার কিভাবে করে তৈরি হয়েছে, সেই খান থেকে আমি আসলে একটু শুরু করতে চাই, যেন আমরা আসলে একটু বুঝতে পারি যে আমরা আজকে যেখানে এসেছি সেখানে আমরা কিভাবে এসেছি। তা আপনি যদি এখান থেকে যদি একটু আমাদের জন্য গল্পটা শুরু করতেন, তাহলে আমার মনে হয় আড্ডাটা একটু জমে। ইতিহাসের সবগুলা জায়গায় একটা প্রবলেম হচ্ছে, যেটা আমরা হিস্টোরিক্যাল ম্যাথোলজিতে বলি আর কি, যে যে ম্যাথোলজি একটা বড় প্রবলেম হচ্ছে কোন কনটেক্সট থেকে শুরু করতেছে বা কোন জায়গা থেকে শুরু করতেছে একদম ইতিহাসে। সত্যি। আবার আরেকটা জায়গা হলো, যেহেতু আমরা ফরেন পলিসির কথা বলবো, তো ফরেন পলিসির জায়গাটা তো ওই সময় আমাদের ইন্টারনাল পলিটিক্স এর অবস্থাটা কি ছিল, কারণ ইন্টারনাল পলিটিক্সটাই বেসিক্যালি ফরেন পলিসি বা হচ্ছে আমরা যদি বলি যে ফরেন রিলেশনস এর কথা বলি, সেটা হচ্ছে আসলে মূলত ডিজাইন করে বা হচ্ছে সেটাই ওভাবেই ডিসাইডেড হয়। তো যদি খুবই ছোট করে বলি, অবশ্য আমাদের হয়তো বা সম্পূরক অনেক কোশ্চেন আসতে পারে এর আলোকে। আমি 71কেই আমাদের বলি যে আমাদের দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা থেকে আমরা আমাদের ফরেন পলিসিকে যেটা আমরা ওন করি সেটা আমরা দেখতে পাই। তো 71 পরবর্তীতে আমাদের যদি মেজর পলিটিক্যাল যেই, যদি বলি যে পার্টিগুলা প্লাস হচ্ছে যেই গভর্নমেন্ট গুলা ছিল, যেমন 71 থেকে 75-এর যে সময়টা বা 72 থেকে 75 আমরা বলতে পারি। এরপরে আমরা বলতে পারি যে
'78 বা '80 থেকে আমাদের জিয়াউর রহমানের যে সময়টা ছিল, তারপর হচ্ছে এরশাদের সময়, আমি হচ্ছে মোটা দাগের যে ফ্রেমটাকে আমরা রাইট। ধরে নিতে পারি সেটাকে আমরা একটা পিরিয়ডে নিয়ে আসতে পারি, অর্থাৎ 1990s আগের একটা পিরিয়ডকে একসাথে নিয়ে আসা যেতে পারে, ঠিক আর আছে। 1990s পর থেকে একটা একসাথে নিয়ে আসা যেতে পারে। এখন এটা কেন আমি বলতেছি, এটার একটা বড় কারণ ছিল 1990s আগে অবশ্যই আমাদের এখানে ডেমোক্রেসির একটা আপস এন্ড ডাউন ছিল। এটা আপস এন্ড ডাউন আমি কেন বলবো, যেমন 72 থেকে 75-এর ডেমোক্রেটিক একটা ইয়ে থাকলো, এখানে অনেকগুলো ক্রিটিসিজম আছে, যেহেতু এখানে ফরেন পলিসির জায়গা থেকে কথা হচ্ছে এই জন্য আমি ওই ইন্টারনাল জায়গায় যাব না, তবে একটা ক্রিটিক্যাল জায়গা ছিল। তারপর আমরা যদি '78 থেকেও ধরি, এমনকি যে জিয়াউর রহমান ওই পুরো সময়টাকেও ধরি, সেখানে একটা ক্রিটিকের জায়গা থেকে দেখা হয় যে যেহেতু ইন্টারনাল এবং হচ্ছে এক্সটার্নাল দুইটা জায়গায় মিক্সড আপে একটা সুযোগ আছে। তারপর এরশাদের সময়টাও ছিল পুরোটাই একটা অথরিটেরিয়ান একটা টাইম ছিল, একটা ডিক্টেটোরিয়াল টাইম ছিল। সো এটাও একটা মানে ক্রিটিকের জায়গা থেকে মারাত্মক রকমের আমাদের পড়ার সুযোগ আছে বা অবজার্ভ করার সুযোগ আছে। এরপর 1990sটা কেন ইম্পর্টেন্ট, কারণ এই প্রথম বাংলাদেশ একটা যদি আমরা বলি যে পুরো বিশ্বের যেমন কোল্ড ওয়ারের পতন হলো ওই সময়টাতে, তারপর হচ্ছে বিশ্ব নতুন করে যে আমেরিকান যে ডমিনেন্সটা আমরা দেখি, বা আমেরিকান আমরা ডমিনেন্স শব্দটা না ইউজ করে যদি বলি লিবারাল যে ডেমোক্রেসি বা লিবারাল যে ইন্টারন্যাশনাল অর্ডার, যে জিনিসটা আস্তে আস্তে শুরু হয়েছিল, সেটা কিন্তু 1990s পর থেকে। তো রাইট। চমৎকারভাবে এটার একটা প্রভাব আমি মনে করি পজিটিভলি বাংলাদেশের উপরে পড়ছিল, আর সেটা এই 1990s পর থেকে একভাবে দেখার সুযোগ আছে। তো ফরেন পলিসি যদি এখন আসি আমরা আমাদের 72 থেকে বা 71 থেকে ওই সময়টাতে, সিম্পলি এই সব পুরো সময়টাকে কিন্তু আমাদের ফরেন পলিসি মোটা দাগে অনেক বড় একটা প্রভাব ফেলছে আমাদের ইন্টারনাল পলিটিক্যাল জায়গাগুলা। যেমন কেমন হতে পারে সেটা, যেমন আমরা জানি 72 থেকে 75 যে সময়টা ছিল, এটা খুবই ভোলাটাইল একটা স্টেটের জন্য, কারণ রিবিল্ডিং এর সময় ছিল স্টেটের। সো এখানে অনেকগুলা বিষয় ছিল, আমরা সিম্পলি যদি বলি যে স্টেটের ইন্টারনাল বিষয়টা ছিল খুবই ভোলাটাইল, মানে এখানে স্টেটের ফাংশনের জায়গা থেকে একটা বড় রকমের কন্ট্রোভার্সি ছিল যে হচ্ছে এখানে আসলে কোন ফরম্যাটে স্টেটটা চলবে। এবং এরপর আমরা জানি যে অনেকগুলো ডিবেট আছে যে ওই সময়টাতে কি ধরনের ইন্টারনাল বিষয়গুলো ফেস করে গেছে ওই সময় পলিটিক্যাল পার্টি, প্লাস হচ্ছে ইনক্লুডিং ইভেন কি শেখ মুজিবুর রহমানের বিভিন্ন রকমের রোল গুলো যদি আমরা খেয়াল করি, এটা অনেক বড় রকমের ভূমিকা রাখছে আমাদের ফরেন পলিসিতে। এখন এটা কি ধরনের ভূমিকা রাখছে, আমরা একটু ছোট করে যদি খেয়াল করি, আমরা জানি যে 71-এ ইন্ডিয়ার রোলটা ছিল অনেক অনেক গুরুত্বপূর্ণ, এবং কি হচ্ছে অনেক বড় রকমের একটা রোল প্লে ছিল। তো এই রোল প্লে হওয়ার কারণে অটোমেটিক আমাদের মানে 71 পরবর্তী বা আমাদের যে বাংলাদেশটা, এটা অটোমেটিক্যালি আমাদের সম্পর্কটার একটা বেসিস তৈরি হয়েছিল ইন্ডিয়ার উপর ডিপেন্ড করে। এখন এটা কিভাবে পড়া যেতে পারে, এটা হচ্ছে এরকম যে আমরা A B C D যেই দেশের সাথে সম্পর্ক করি না কেন, আমাদের একটা লক্ষ্য ছিল এটা ইন্ডিয়াকে রেখে, মানে অর্থাৎ ইন্ডিয়ার থ্রোতে গিয়ে আর কি, মানে অবশ্যই আমরা ও। একটা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র, অবশ্যই রাইট। আমরা একটা আমাদের একটা সভারেন্টি ছিল, আমাদের ন্যাশন স্টেটের যে গুণাবলী থাকা দরকার ওটা ছিল, কিন্তু আমরা ইন্ডিয়াকে একটা প্রায়োরিটাইজ দিতাম। যেটা আমরা জানি এরপরেও কিন্তু অনেকগুলো সময় আমরা এই জিনিসগুলো প্রায় আমরা দেখতাম। এইটার একটা বড় কারণ 71 পরবর্তীতে ছিল, কারণ ইন্ডিয়ার এই রোলটা ছিল আর কি, যে ইন্ডিয়াকে পাশ কাটে হুট করে বাংলাদেশ চাইলেও আসলে হুট করে একটা সম্পর্ক তৈরি করার সুযোগ কম ছিল তার। তারপর আরেকটা বড় কারণ ছিল 74 পর্যন্ত আমরা জানি যে পাকিস্তানের একটা বড় রকমের ভূমিকা ছিল বাংলাদেশে মানে একসেপ্ট না করার বিষয়টা নিয়ে, যেমন বিভিন্ন জায়গায় তারা ক্যাম্পেইন করে গিয়েছে ডিপ্লোম্যাটিক্যালি যেন বাংলাদেশ আহ কি বলে যেটার নাম স্টাবল না হতে পারে, বা বিভিন্ন রকম বাইলেটারাল যে সম্পর্কের কথাগুলো আমরা সবসময় বলে আসি ফরেন পলিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অ্যাক্সেস গুলো বাংলাদেশের জন্য খুবই কম ছিল, কারণ পাকিস্তান এখানে মুসলিম বিশ্বে তার যেহেতু একটা রোল প্লে ছিল। আর আমরা এটা জানি সেই সময় কিন্তু একটা কোল্ড ওয়ারের টাইম ছিল, এই কোল্ড ওয়ারের ওই সময়টা পাকিস্তান ছিল আমেরিকার সবচেয়ে রিলায়েবল একটা পার্টনার। আমরা আমরা যদি একটু ছোট করে বলি, ওই সময় যে সকল প্যাটার্ন গুলা ছিল, এমনকি আমেরিকা তার এই অঞ্চলে যতগুলা চিন্তা করতো, আমরা যদি খুবই স্ট্রং জায়গা থেকে দেখি যে সাউথ এশিয়া প্লাস হচ্ছে সাউথ ইস্ট এশিয়া এমনকি সেন্ট্রাল এশিয়া, এই জি। পুরো অঞ্চলের এমনকি ইস্ট এশিয়া, এই পুরো অঞ্চলে পাকিস্তান ছিল তাদের সেন্টার, অর্থাৎ একটা কি অ্যালাই ছিল। এই কি অ্যালাই থ্রোতে হচ্ছে তারা তাদের এটাও বলা যেতে পারে তারা বেসিক্যালি এশিয়াতে আমেরিকা তার যে প্রভাব প্রতিপত্তি তৈরি করছে, এটা হচ্ছে পাকিস্তানের কারণে তৈরি হয়েছে, বিশেষ করে এই অঞ্চলে। আর উপরের দিকে যদি আমরা ফার ইস্ট এশিয়ার দিকে যায়, সেখানে জাপানের একটা
একটা রোল প্লে ছিল। আর 75-এর দিকে আমরা ভিয়েতনামের কথা অবশ্যই সবাই জানি তো, আর কোরিয়াতে তার একটা ভূমিকা ছিল। সব মিলে এই ছোটখাটো এই কয়েকটা জায়গায় কিন্তু আমেরিকা মানে মূলত ইন করার সুযোগ পাইছে। এমনকি এই সবগুলোকে যদি কম্পারেটিভলি দেখি, এখানে সবচেয়ে ইফেক্টিভ রোল প্লে করছে কিন্তু পাকিস্তান। অর্থাৎ পাকিস্তানের সম্পর্কের কারণে তারা আফগানিস্তানের কথাও যদি বলি, সেন্ট্রাল এশিয়ার কথাও বলি, সোভিয়েত ইউনিয়নকে হচ্ছে যদি আমরা বলি যে যদি একটা ফরেন রিলেশনসের জায়গা থেকে যদি বলি, যে পরিমাণ তাকে ভ্যানিশ করার বা ডেমোলিশ করার যতটুকু কার্যক্রম ছিল, এটা একটা বড় পার্টনার ছিল কিন্তু পাকিস্তান এবং কি ইউএসএ। কেন এটা আমি বারবার বলতেছি, এবং কারণ চীনের সাথে মনে চুয়াত্তর হয় সম্পর্ক তৈরি করতেও পাকিস্তান একটা বড় মিডিয়েটরের ভূমিকা পালন করে ওই সময়, তাই না? অবশ্যই অবশ্যই এটা একটা বড় ইয়ে ছিল। এটা কেন আমি আনতেছি এখানে, পাকিস্তান যেহেতু সে যুদ্ধে হেরে গেলেও ডিপ্লোম্যাটিক্যালি কিন্তু সে এটা জাস্ট তার ইয়ে দেখানোর জন্য যে সে যে 74 পর্যন্ত একদিকে হচ্ছে বাংলাদেশকে রিকগনাইজ না করা, অন্যদিকে হচ্ছে ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশের কিন্তু মানে লিমিটেশন ছিল। মানে সে হচ্ছে এটাকে মানে ব্রেক থ্রো করে, যেহেতু পাকিস্তান ইনক্লুডিং তার যে অ্যালাইগুলো ছিল এদেরকে ব্রেক থ্রু করে বাংলাদেশ উঠে আসাটা কঠিন ছিল, যেমন মিডল ইস্টের সাথে সম্পর্ক করা বা অন্যান্য আরো বিষয়টা তার বের করে আনা। আবার বাংলাদেশ নিজেও আসলে তার জন্য সে সবকিছু চিন্তাই করতে হচ্ছে ইন্ডিয়াকে ধরে রেখেই। তো এটা মানে এটা হচ্ছে দুইটা দিক আর কি। আমরা একটা দিক থেকে চিন্তা করবো সবকিছু ইন্ডিয়া কেন্দ্রিক ছিল, আবার আর দিকে চিন্তা করতে হবে যে আসলে অপশনটাও লিমিটেড ছিল, কারণ হচ্ছে পাকিস্তান প্লাস হচ্ছে তার যে অ্যালাই ছিল তারা এতই স্ট্রং ছিল, এটা আসলে বের হয়ে আসা খুবই ডিফিকাল্ট ছিল। আর অন্যদিকে ছিল এখানে একটা অপশন ছিল সোভিয়েত ইউনিয়ন, কারণ হুম, আমরা জানি সোভিয়েতের যে রাষ্ট্রগুলো প্লাস হচ্ছে ইন্ডিয়াও কিন্তু সে সময় খুবই প্রো সোভিয়েত একটা দেশ ছিল। right. তো তাদের যে বাইলেটারাল বা জায়গাগুলো ছিল, যেহেতু বাংলাদেশের আমরা যদি একদম খুব বেশি ডিবেটিং এর জায়গায় না যাই, বাংলাদেশের স্বাধীনতার যেই যদি আমরা বলি একটা বিশাল তরুণ অংশের জায়গা যারা এরকম একটা স্বপ্ন দেখতো যে বাংলাদেশে অথবা সোভিয়েতের একটা ইয়ে হতে পারে, এরকম একটা আমি কোট আনকোট যদি বলি বিভিন্ন লিটারেচার থেকে এটা আমরা বলতে পারি। তো এই যে এই স্বপ্নটা ছিল যে সোভিয়েতকে নিয়ে এটাকে আরো ব্রড করা, সেই ড্রিম স্টেট তৈরি করা, এটা কিন্তু একটা বড় রকমের ধাক্কা খেয়েছিল। এটা মূলত বাংলাদেশের জন্য না, এটা মূলত সোভিয়েতের যে ফলটা শুরু হয়েছিল। কারণ আমরা যদি দেখি এই সময়টাই কিন্তু আস্তে আস্তে ভিয়েতনামের যুদ্ধ শুরু হচ্ছে, এই জি, সময়টাই কিন্তু আস্তে আস্তে কিন্তু ওই যে আফগানিস্তানের যে আমরা জানি যে একটা ফিল্ড ওয়ার্ক শুরু হচ্ছে, এই সময়টাতে আমরা জানি যে মিডল ইস্ট কেন্দ্রিক যে সোভিয়েতের যে প্রভাবটা ছিল সেটা কিন্তু ফল হওয়া শুরু করছে। সো বাংলাদেশের জন্য কিন্তু ওই সময়টা আপনার অপরচুনিটি কিন্তু অনেক লিমিটেড ছিল। তো রাইট। এবার আমরা আসি 75 এই পর্যন্ত। তো আমরা ওভারঅল ইন্টারনাল ইয়েতে আমরা অতিরিক্ত না যাই, তো অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে আমাদের খুবই লিমিটেড অপশন ছিল। ইভেন কি এখানে আসলে আমরা অনেকটা প্রক্সি এর মধ্যে পড়ে গিয়েছিলাম। মানে একদিকে হচ্ছে ব্রড জায়গা থেকে যে কোল্ড ওয়ারের প্রক্সি, আরেকদিকে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের প্রক্সির মধ্যে আমরা ছিলাম। এবার আসছি আমরা যদি হচ্ছে জিয়াউর রহমানের সময়টা ছিল আমাদের জন্য একটা ব্রেক থ্রো ছিল। আমি মনে করি এই সময়টা হচ্ছে বাংলাদেশ তার যে আহ, ও যে যতটুকু লিমিটেশন ছিল এটা থেকে হচ্ছে সে বের হয়ে আসতে পারছে। কেমনে এটা বের হয়ে আসতে পারছে আমরা যদি খেয়াল রাখি, কয়েকটা উদ্বেগের কথা আমি বলতে পারি। যেটা হচ্ছে বাংলাদেশ সিরিয়াসলি যে জায়গাটাকে থেকে সে বলতে পারে যে ফরেন পলিসিতে আমাদের নিজস্ব একটা অবস্থান তৈরি করা। তার মধ্যে একটা প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে আমি জানি না, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট ছিল সে সময় সবচেয়ে জি, পপুলার একটা মুভমেন্ট। কারণ কোল্ড ওয়ারের ওই সময়টাতে এত মারাত্মক আকারে চলে যাচ্ছিল যে সবাই দেখা যাচ্ছে কোনো না কোনো ওয়েতে প্রক্সি ওয়ারের মধ্যে পড়ে যাচ্ছে। কারণ এক্স্যাক্টলি। বেসিক্যালি ইন্টারেস্টের জায়গাটা হচ্ছে আমেরিকা অথবা সোভিয়েতের বা রাশিয়ার, কিন্তু আলটিমেট একটা ছোট দেশ এর মধ্যে পড়ে যাচ্ছে। আর বিশেষ করে ভিয়েতনামের অবস্থা দেখে সবাই মোটামুটি এই জিনিসটা আরো বেশি ফিল করা শুরু করছেন। তো বাংলাদেশের এই ক্ষেত্রে কিন্তু জিয়াউর রহমান একটা বড় ভূমিকা ছিল, যে নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের সাথে স্ট্রংলি কানেক্টেড হওয়া, এমনকি নিজেদেরকে আলাদা একটা অবস্থানে তৈরি করা, যে আমরা সোভিয়েতের সাথেও নাই, আমরা হচ্ছে আমেরিকার সাথেও নাই। এটা একটা বড় ভূমিকা ছিল। সেকেন্ড আর একটা পয়েন্ট আমরা বলতে পারি যে সার্ক, সার্কের যে আমরা এখনো বলি যে স্বপ্নদ্রষ্টা, বা সার্কে হচ্ছে যে একটা চিন্তা করা যে একটা রিজনাল, আমি দেখি আমরা যখন এখন 2025 আসে এই কথাগুলো বলি, তখন বিষয়টা খুবই সিম্পল মনে হয়। একটা ব্লক তৈরি করতেছে, একটা রিজিওনাল একটা হতেই তো পারে, এটা এটা তো গ্রুপ একটা হতেই পারে, বিষয়টা খুবই সিম্পল মনে হলো। 1980-র দশকে এই জিনিসটা এত সিম্পল ছিল না। একটা লিডারের এই জিনিসটা ছিল আমার কাছে মনে হয় খুবই পজিটিভ ছিল, বাংলাদেশের ফরেন পলিসিকে আপনার লিমিটের বাইরে গিয়ে হচ্ছে একটা ব্রড জায়গা থেকে তৈরি করা বা নিজের অবস্থান তৈরি করা। তো সেই জায়গায় এটা এমনকি আমরা যদি দেখি ইতিহাসের পাঠ থেকে পাঠচক্র করি, সেখানে দেখব যে বাংলাদেশের এই উদ্যোগটা কিন্তু সাউথ এশিয়ার সবগুলো দেশে খুবই পজিটিভলি নিয়েছিল তখন। তো এটা একটা বড় পজিটিভ সাইড ছিল, কারণ মাত্র 10 বছরের একটা দেশ
বা 9 বছরের বলি, সে একটা উদ্যোগ নিয়ে আসতেছে, এমনকি সেই উদ্যোগটা মোটামুটি ইভেন এই যে একটা চক্র ছিল যে কোল্ড ওয়ারের রিজিওনাল যে চক্র, মানে ইন্ডিয়া পাকিস্তান, তারাও কিন্তু এটাকে পজিটিভলি নিচ্ছে। সো হুম। মানে তারাও এটাকে একটা অপশন হিসেবে নিচ্ছে যে হচ্ছে এখানে তাহলে আমরা একটা বসতে পারবো, আলাপ আলোচনা করতে পারবো, আমাদের বিভিন্ন যদি রিজিওনাল বর্ডার কনফ্লিক্ট, সিকিউরিটি যে কোনো বিষয় নিয়ে আমরা কোন একটা আলাপে আসতে পারবো। তো এটা কিন্তু বাংলাদেশ ছিল এটার একটা মানে লিডিং একজন উদ্যোক্তা ছিল। এটা কিন্তু আপনি একটা এরপরে ভালো পয়েন্ট আসলে যোগ করেছেন। আমি সেটা চিন্তা করছিলাম যে এইরকম রিজনাল আইডিয়া, যে রিজনাল কোঅপারেটিভ একটা আইডিয়া, একমাত্র কিন্তু তখন মাত্র ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে কথা এক্স্যাক্টলি তাও কথা আলোচনা হচ্ছে, শুরু তাও হচ্ছে, মানে শুরু হচ্ছে যে মানে যে এটা যেটা ইউরো ছিল, আগে ইকু ছিল, যে তারা মাত্র বলছে যাচ্ছে কমন কারেন্সিতে যাওয়া যায় কিনা, আমাদের একটা অ্যালায়েন্স থাকতে পারে কিনা, যেন আমরা একটা বাফার তৈরি করতে পারি নেটো থেকে একটু বের হয়ে। তো সেখানে আসলেই মানে দ্যাটস অ্যাকচুয়ালি ট্রু যে আমাদের মতো এরকম একটা ভলাটাইল রিজনে, যেখানে দুইটা নেবারিং কান্ট্রির মধ্যে এত একটা বৈরী সম্পর্ক, সেখানে আপনি নিয়ে আসছেন যে আপনি পুরো রিজনে একটা। এক্স্যাক্টলি এখানে একটা খেয়াল করতে হবে যে এখানে ইউরোপিয়ান ইউনিয়ন আসলে একটা ভালো একটা এক্সাম্পল আমাদের জন্য এই বিষয়টা বোঝার জন্য। কারণ আমরা জানি ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলতে গেলে আমরা সবসময় সিভিলাইজড একটা দেশগুলোর মাথায় আসে আমাদের, কিন্তু বাস্তবতা তো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন যে জিনিসটা তারা ফেস করে গেছে, তাদের 100 মানে এখনো পর্যন্ত ওয়ার্ল্ডের এটা কিন্তু সেকেন্ড এক্সাম্পল নয় যে 100 বছর ধরে যুদ্ধ করে যুদ্ধ গেছে। হয়ে গেছে। এরপর হচ্ছে 30 বছর থেকে যুদ্ধ করেছে। আমরা জানি এই যে আমাদের যখন ইন্টারন্যাশনাল রিলেশনস বা ফরেন পলিসির কথা বলে বা ডিপ্লোমেসি বিশেষ করে, তখন এই শুরুতেই আনে হচ্ছে এই মডার্ন যে ডিপ্লোমেসি বা মডার্ন যে স্টেটের যে বিহেভিয়ার কেমন হতে পারে তার ফরেন পলিসির ক্ষেত্রে, তখনই কিন্তু একটা এক্সাম্পল নিয়েছে, সেটা হচ্ছে পিস অফ ওয়েস্টফেলিয়া, যেটা হচ্ছে 1648 সালে হচ্ছে জার্মানিতে আসছে সকল দেশের এক একটা প্রতিনিধি। তখন তো দেশও ছিল না, সব হচ্ছে এক একটা আমরা বলতে পারি কোনো একটা এথনিক গ্রুপ অথবা কোনো একটা গ্রুপের কমিউনিটি, তারা আসছে বসে, তারা চিন্তা করলো এনাফ ইজ এনাফ। মানে আমরা তো মানে আমরা যখন বলি যে হচ্ছে ডার্ক এজ বা মিডল এজ বলে আমরা একটা আমাদের মধ্যে একটা ইয়া আছে যে মিডল এজে এই হয়েছে সে হয়েছে, বাস্তবতা হচ্ছে মিডল এজটা ছিল ইউরোপের জন্য একটা অন্ধকার সময়। মিডল এজটা কিন্তু আমাদের এই যে চায়নার সভ্যতার কথা বলতে পারি আমরা, ইন্ডিয়ার সভ্যতার কথা বলতে পারি আমরা, তারপর এই যে মিডল ইস্টের যে সভ্যতার কথা বলে যে আমরা আমরা দেখবো যে এটা ছিল পুরোটা একটা ইনলাইটেনমেন্ট সময়। মানে এখানে পুরোটাই আমরা দেখতে পারবো যে এখানে খুব অসাধারণ কিছু কাজ হয়েছে এটা নিয়ে। আমাদের ক্যামব্রিজ ইউনিভার্সিটি একজন খুব ভালো একজন প্রফেসর আছে, আপনার আয়শা আচ্ছা। যারা যারা কোন, তার একটা খুব অসাধারণ একটা বই আছে এটা নিয়ে, সে কাজ করছিল যে ইন্ড অফ দা, যে হচ্ছে আপনার যদি হচ্ছে ওয়েস্টের যে অর্ডারটাকে আমরা দেখি, সে ওয়েস্টের অর্ডারের আগের অর্ডারটা কেমন ছিল, তখন সেই বেসিক্যালি এইটা নিয়ে আলাপ করতেছিল। এই যে যে চাইনিজ যে সিভিলাইজেশন বা তাদের যে ডাইনেস্টি গুলো ছিল, বা হচ্ছে ইন্ডিয়ার যে সিভিলাইজেশন বা ইন্দুস সিভিলাইজেশনের কথা আমরা বলতে পারি, বা হচ্ছে এই অঞ্চলে যে যে সেটা অটোমান হোক, আব্বাসীয় হোক, অথবা হচ্ছে উমাইয়া হোক, এই এই যেগুলো কিন্তু ওই মিডল এজের সময়ে, যখন হচ্ছে আমরা ইউরোপের কথা বলতে পারি যারা শত শত বছর কিন্তু যুদ্ধ করতেছিল। তো এটা আমি কেন এখানে আনতেছি যে তারা যদি এটাকে ট্যাকেল দিয়ে তারা এটাকে হচ্ছে কভার করে যে পিস অফ ওয়েস্টফেলিয়ার মতো একটা জিনিসে আনলো, তারপরে আমরা জানি 1700 1800 শতক 1900 শতকে যে ইনলাইটেনমেন্টের যে সময়, এবং কি আমরা যদি জানি যে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শুরু করে প্রতিটা জিনিস আমরা ধাপে ধাপে যদি নিয়ে আসি, একটা কমন জিনিস নিয়ে আমাদের চোখে নিয়ে আসে যে আসলে কনফ্লিক্ট ইট ডাজন্ট ম্যাটার, যে আমরা হচ্ছে চাইলে বসতে পারি, যে কোনো কিছু সেটেলমেন্ট করা সম্ভব পিসফুলি। তো বাংলাদেশের এই জিনিসটা মডার্ন স্টেটের মধ্যে, বিশেষ করে আমরা যখন মডার্ন স্টেটের কম্পোনেন্ট গুলো দেখি যে কোন কোন ইস্যুতে আমরা মডার্ন স্টেটকে অ্যানালাইসিস করতে পারি, তো বর্তমান যে 100 বছরের যে মডার্ন স্টেটের ইয়াতে, সেখানে আমরা বেসিক্যালি তিনটা বিগ ইভেন্টকে হচ্ছে ধরে হচ্ছে অ্যানালাইসিস করি, মূলত ফরেন পলিসি অথবা ইন্টারন্যাশনাল ল বা ডিপ্লোমেসির জায়গা থেকে। ওকে। সেটা হলো যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারকে আমরা ধরি, যে এর পরে কি কি হয়েছে, কি ধরনের ইন্টারন্যাশনাল ল বা কি ধরনের চেঞ্জ আসছে। তারপর যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে ধরি, যে এরপরে কি ধরনের সভারেন্টি, ন্যাশন স্টেট বা এগুলো কি হয়েছে। আর থার্ড ইভেন্ট ধরি আমরা হচ্ছে কোল্ড ওয়ার। মূলত এই তিনটে ইভেন্টকে ধরেই কিন্তু আমরা এই যে বর্তমানে যত আলাপ আলোচনা হয়, সবগুলো কিন্তু এই তিনটে ইভেন্টের পরবর্তী কিন্তু একটা ইম্প্যাক্ট। কারণ হচ্ছে এরপরে আমরা যতগুলো এগ্রিমেন্ট, তারপর হচ্ছে আমরা দেখি যে হচ্ছে ট্রিটি গুলো হয়েছে, তারপর আমরা দেখি যে হচ্ছে ডিপ্লোম্যাটিক যতগুলো নেগোসিয়েশন মিডিয়েশন যা হয়েছে, সব এই সময়টাতে হচ্ছে। এবং এটাকে রেফারেন্স ধরে হচ্ছে একটা দেশ বলে যে এইটা আমার সোভারেন্টি, সে কিসের রেফারেন্স দেয়, মূলত এই যুদ্ধগুলো হওয়ার পরে যে ইম্প্যাক্টটা তৈরি হয়েছে বিভিন্ন দেশে, বিশেষ করে ইউরোপিয়ান বা এই অঞ্চলে ককেশাস বা আমরা বলতে পারি মিডল ইস্ট, তারপরে বলকান, তারপর হচ্ছে আমাদের ইস্টার্ন ইউরোপ, এই যে আজকে যে যতগুলো এই
আপনার ওল্ড যে সোভিয়েত ইউনিয়নের স্টেট গুলো ছিল আপনার ইস্টার্ন ইউরোপে, এরা সবগুলো তো এই সময় ডিজাইন করা আর্কিটেক্ট করে এই সময়। এখন বাংলাদেশের ওই সময়টাতে চিন্তা করেন, 80-র দশকে একটা মানুষ চিন্তা করতেছে যে হচ্ছে আমাদের ফরেন পলিসিটা এই রিজিয়নে আমরা কিন্তু একটা এক্সাম্পল হতে পারি। আর সেটা কিভাবে হবে, সার্ক নামে একটা জিনিস চিন্তা করতেছে যে এটা থ্রুতে আমরা করতে পারবো। এমনকি যেটা এক্স্যাক্টলি যে যে পয়েন্টটা এই জন্য আনতেছিলাম যে এটা আসলে অনেক মানে ব্রেক থ্রো ছিল, এমনকি খুবই পজিটিভলি মুভ করতেছিল। হুম। তো এটা এই জন্য আমি আমি এইটাকে ফরেন পলিসির জায়গা থেকে এটা একটা অসাধারণ মুভ ছিল। আমি যেটা যেমন ন্যামের পরে যদি বলি যে জি। সার্ক ছিল একটা অসাধারণ মুভ ছিল আমাদের জন্য। আর থার্ড আরেকটা মুভ ছিল হচ্ছে ওই সময়টা আমাদের বাংলাদেশের জন্য একটা অপরচুনিটি ছিল মিডল ইস্টের দেশগুলোর সাথে সম্পর্ক বিল্ড আপ করা। কারণ আমরা যদি খেয়াল করি মিডল ইস্ট ইনক্লুডিং সৌদি আরব, সৌদি আরবিয়া কিন্তু তার আগ পর্যন্ত সৌদি আরব নিজেও কিন্তু একটা মানে খুব একটা রিচ কান্ট্রি ছিল না। কারণ আমরা রাইট। জানি 80-র পর থেকে সে তার যে পেট্রোল বা তার তেলের খনি এই জিনিসগুলো আসা শুরু করছে, তো সেও চাচ্ছিল এক্সপ্লোর করতে যে তার মানে বা যে বাইলেটারাল রিলেশন এটা হচ্ছে সে বিল্ড আপ করবে। তো এটা আমাদের মতো দেশের জন্য একটা অপরচুনিটি ছিল, আমরা এটাকে লুপে নিতে পারছি। কারণ আমাদের আমি যদি ধরে নিই ওই সময়ের পলিটিক্যাল পার্টি অথবা ইন্টারনাল এক্সটার্নাল সবগুলো মিলে যাওয়ার কারণে আমি মনে করি আমাদের ফরেন পলিসি একটা বড় যদি একটা রেখা তৈরি করি আমরা চার্টে দেখি, তাহলে এটা ছিল একটা আপস সময়। দেখবো আমি দেখবো যে এই যে তিনটা ক্যাটাগরিতেই কিন্তু আমরা খুব ডেভেলপ করতে পারছি। অ্যাট দ্য সেম টাইম আমরা কোনো গ্রেট পাওয়ারে কোনো ক্যাচালে জড়াই নাই। সেকেন্ড হচ্ছে যে আমরা হচ্ছে রিজিওনালে খুব অসাধারণ একটা ইনিশিয়েটিভ নিতে পারছি। থার্ড হচ্ছে আমরা হচ্ছে আমাদের পার্টনার ডেভেলপ করতে পারছি। যেহেতু ওই সময় আমাদের জন্য একটা পার্টনারশিপের খুবই প্রয়োজন ছিল। একটা ছোট দেশ, তারপর নতুন একটা দেশ, তার হচ্ছে একটা এত বিশাল একটা জনসংখ্যা আছে, তার জন্য অপরচুনিটির প্রয়োজন ছিল যে যে দেশগুলোর সাথে পার্টনারশিপ করে সে বেসিক্যালি তার ম্যান পাওয়ারটাকে মানে কাজে লাগাতে পারবে, বা হচ্ছে রাইট। ম্যান পাওয়ার ছাড়াও একটা বাইলেটারাল সম্পর্ক সবসময় পজিটিভ, পার্টনারশিপটা সবসময় পজিটিভ। সো এটা এই সময় আসলে শুরু হয়েছে। তো এরশাদের সময়টা আবার আরেকটা ক্রিটিক্যাল সময় ছিল, কারণ এরশাদের সময়টা ছিল বাংলাদেশের জন্য আমি মনে করি মানে যে ফ্লোতে আমরা আগাচ্ছিলাম, যে ফ্লোতে আমাদের মানে উত্থানটা শুরু হয়েছিল, এটা একদম ডিরেক্ট পতন না হলো, এটা হচ্ছে একটা একটা স্কেলে হচ্ছে থেমে গেছে। তো এই আচ্ছা। থেমে যাওয়ার কারণটা আমরা জানি মোটামুটি, যে এটা একটা বড় কারণ হচ্ছে ইন্টারনাল পলিটিক্স। কারণ এরশাদের জন্য ইম্পর্টেন্ট ছিল হচ্ছে ইন্টারনালি সে হচ্ছে তার যে ডমিনেন্সটা, তার যে কন্ট্রোলটা এটাকে হচ্ছে করা, তো ওই জন্য ফরেন রিলেশনসটা তার জন্য পজিটিভ ছিল না। আর আরেকটা জায়গা থেকে ওই সময়টা ছিল হচ্ছে ওয়েস্টার্ন, বিশেষ করে আমেরিকা লেইড যে পার্টনারশিপ যে দেশগুলো আছে তাদের একটা উত্থানের সময়, অর্থাৎ ডেমোক্রেসির উত্থানের সময়। তারা হচ্ছে আমরা যদি নেগেটিভলি বলি তারা এক্সপোর্ট করা শুরু করছে ডেমোক্রেসিকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। আর পজিটিভলি বলতে গেলে হচ্ছে ডেমোক্রেসি তখনকার বা এখনো আমরা যদি বলি সবচেয়ে বেস্ট একটা সিস্টেম। সো ডেমোক্রেসির একটা উত্থানের সময় আমাদের দেশে তখন ছিলাম আমরা অ্যান্টি ডেমোক্রেটিক একটা দেশ। সো ওকে। এটা অটোমেটিক্যালি আমাদের জন্য আমরা আমরা একটা থিওরির কথা সবসময় বলি একাডেমিয়াতে, যে ডেমোক্রেটিক পিস থিওরি। অর্থাৎ আপনি যদি হচ্ছে ডেমোক্রেটিক রাষ্ট্র হন, আরেকটা রাষ্ট্র যদি ডেমোক্রেটিক হয়, তাহলে এই দুইটা রাষ্ট্রের মধ্যে কোঅপারেশন কোলাবোরেশনটা হচ্ছে সবচেয়ে হাই থাকে। তারা যুদ্ধে কম জড়ায়, তারা হচ্ছে কনফ্লিক্টে কম জড়ায়, ভায়োলেন্সে কম জড়ায়। তারা এটা একটা মানে ওয়ার্ল্ড ওয়াইড যে 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 থিওরি, যে যারা থিওরিটা প্রমোট করে তাদের একটা বড় উদাহরণ হলো খুব রেয়ার পৃথিবীতে ডেমোক্রেটিক দুইটা দেশ হচ্ছে যুদ্ধ করছে বা তারা হচ্ছে কোনো ঝামেলায় জড়াইছে। এটা শুধুমাত্র এক্সেপশনাল হয়েছে শুধু ইন্ডিয়া পাকিস্তান, যে দুইটা ডেমোক্রেসি থাকা অবস্থায় তারা বিভিন্ন সময় যুদ্ধ জড়াইছে। এছাড়া খুব রেয়ার কেস পাওয়া যাবে যে দুইটা ডেমোক্রেটিক দেশ হচ্ছে যুদ্ধে জড়াইছে। তো বাংলাদেশ কিন্তু এই ডেমোক্রেসি যখন আপ হচ্ছে তখন তার অবস্থা ছিল সে নিম্নে, মানে অর্থাৎ সে রাইট। অথরিটেরিয়ান বা ডিকটেটরশিপের দিকে আছে। সো এক্স্যাক্টলি। তার জন্য অপরচুনিটিও লিমিটেড ছিল, সে তার নিজেকে হচ্ছে এক্সপ্লোর করতে পারে নাই। সে নিজেকে হচ্ছে যে মেলে ধরে যে আমি আরো ভাইলেটের সম্পর্ক বিল্ড আপ করবো, আমার ট্রেড কোঅপারেশন আরো বাড়বে, বা হচ্ছে আমার ইকোনমিক কোঅপারেশন কালচারাল কোঅপারেশন, এগুলো তার জন্য খুবই লিমিটেড ছিল। এবার আসে আমরা হচ্ছে 1990s কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি ইন্টারনাল আবারও মানে খুব ইয়েতে যাব না যে কি হয়েছে না হয়েছে, শুধু এতটুকু বলবো 1990s আমরা জানি যে ফার্স্ট বাংলাদেশ হচ্ছে একটা, যে আমরা বলি যে ফ্রি ফেয়ার ইলেকশন অথবা ডেমোক্রেসির যেই কম্পোনেন্ট গুলোর কথা আমরা বলি সবসময়, সেটা হচ্ছে বাংলাদেশ আস্তে আস্তে ফিল করা শুরু করছে। আমাদের এখানে পলিটিক্যাল পার্টিগুলো আস্তে আস্তে মাল্টি পলিটিক্যাল পার্টি সিস্টেমে থ্রোতে হচ্ছে তারা ইলেকশনে গেল, তারা হচ্ছে একটা নতুন একটা গভর্নমেন্ট আসলো। তো এই ধরনের সিস্টেমে যেটা পজিটিভ, যে আমরাও জানি যে যেহেতু এন্ড অফ দ্য কোল্ড ওয়ার ছিল, তো এটা একটা অপরচুনিটি ছিল বাংলাদেশ একটা ডেমোক্রেসি রাষ্ট্র, পুরো ওয়ার্ল্ড হচ্ছে ডেমোক্রেসি তখন জয়কার।
হ্যাঁ, প্রতিটা হ্যাঁ। দেশে চাচ্ছে হচ্ছে তারাও ডেমোক্রেটিক হোক। লিবারাল যে অর্ডারের কথা বলি আমরা, লিবারাল ইকোনমি, লিবারাল পলিটিক্স, লিবারাল কালচার, সবগুলাই ছিল এই 1990s থেকে কিন্তু শুরু হচ্ছে। তো বাংলাদেশ কিন্তু রাইট মোমেন্টে রাইট জায়গায় হচ্ছে, কিন্তু তারা মানে তাদেরও একটা পরিবর্তন হয়েছে বাংলাদেশ আমাদের দেশ হিসেবে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, বাংলাদেশে তো আমাদের যেহেতু আমাদের অনেক লিমিটেশন আছে, আমরা চাইলে হচ্ছে যে অপরচুনিটি সবগুলো হচ্ছে গ্রেপ করাটা ডিফিকাল্ট ছিল আমাদের জন্য। আর এর মধ্যে হচ্ছে আমাদের রিজনে সবসময় একটা কনফ্লিক্ট লেগেই ছিল। হুম, একদিকে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের কনফ্লিক্ট গুলো খুবই মানে শহর হচ্ছে আমরা হচ্ছে এটা দেখতাম। যেমন আমরা একটা এক্সাম্পল হতে পারে যে চায়না, এই সময়টা কিন্তু চায়না কিন্তু তার নিজেকে উত্থান করে নিতে পারছে। চায়না আচ্ছা। যতই বলে যে তারা একটা কমিউনিস্ট স্টেট, কিন্তু চায়না কিন্তু এই 80-র পর থেকে, বিশেষ করে 80 এবং 90-এর পর থেকে সে পরিপূর্ণভাবে এই লিবারাল যে ইকোনমিক যে সিস্টেম অথবা হচ্ছে গ্লোবালাইজেশনের যে সিস্টেমের কথা আমরা বলি, এখান থেকে সে সর্বোচ্চ বেনিফিটেড হয়েছে। অর্থাৎ সে এটাকে সর্বোচ্চ ইউটিলাইজ করছে। প্রথম রাইট। দিকে সে হচ্ছে আগে লেবার ইকোনমি করতো, যেটাকে আমরা মার্কসিস্টের পরিভাষায় বলি যে সে হচ্ছে একটা ওয়ার্কিং ক্লাসের মতো কাজ করতো, প্রোলেতারিয়েতের মতো, যে পুরো পৃথিবীর কাজ কাম সে করায় দিত, কম টাকায় করায় দিত। আমরা জানি যে সেটা সেই সময় ডেং শিওপিং ছিল। সে হুম, হুম। মূলত যখন সে ফিল করছে যে এত লক্ষ কোটি কোটি মানুষের তো তার পক্ষে চালানো সম্ভব না, তো এ কি করতে হবে, তাহলে আমরা লেবার ফোর্স হিসেবে কাজ করা শুরু করে দিই। মানে একটা কমিউনিস্ট রাষ্ট্র সে নিজে ইমাজিনে করে নিছে যে যে তার কাজে হবে হচ্ছে পুরো পৃথিবী সকল কিছু সেই করে দিবে, মানে সেটা প্যাকেজিং হোক আর যাই হোক না কেন। তো গ্লোবালাইজেশনে এই দিক থেকে সে শুরু করছে, পরবর্তীতে সেই ট্র্যাক চেঞ্জ করে আমরা জানি যে 2010-এর পর থেকে, বিশেষ করে হু জিনতাওর পর থেকে তারা হচ্ছে বিষয়টা একটু উল্টো দিকে নিয়ে আসছে, যে এখন হচ্ছে তারাই হচ্ছে মূলত প্রোডাকশন শুরু করে দিয়েছেন। তো রাইট। ওই আলাপ আমি যাব না, চাই না, কিন্তু বাংলাদেশ হচ্ছে এই জায়গাটা মিসিং করে ফেলছে। বাংলাদেশে আমরা যখন 1990-এ আমরাও কিন্তু এই অপরচুনিটি দখল করার সুযোগ ছিল আমাদের। ফরেন পলিসির জায়গা থেকে আমরা এই এই যে গ্লোবালাইজেশনের সর্বোচ্চ বেনিফিটটা নিয়ে আমরা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের বিভিন্ন রকমের জায়গা থেকে আমরা কিন্তু অপরচুনিটি নিতে পারতাম, কিন্তু আমরা এটা নিতে পারি নাই আনফরচুনেটলি। কারণ এটা একটা বড় কারণ ছিল, ডেমোক্রেসি আমাদেরকে অনেক সুবিধা দিলেও আমাদের এখানে একটা সবসময় ইনস্টেবিলিটি থাকতো পলিটিক্যাল। তো পলিটিক্যাল ইনস্টেবিলিটি থাকার কারণে পলিটিক্যাল পার্টিগুলা ফরেন পলিসির জায়গা থেকেও হচ্ছে ইন্টারনাল পলিটিক্সকে হচ্ছে খুব বেশি গুরুত্ব দিত। কিন্তু আমাদের মতো দেশের সবসময় এটা মাথায় রাখা উচিত ছিল যে আমাদের ফরেন পলিসিটা এত বেশি স্ট্রং হওয়া উচিত বা এত বেশি ওপেন হওয়া উচিত কি, যার কারণে আমরা হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের, যেহেতু আমরা একটা প্রচুর পপুলেটেড একটা রাষ্ট্র, আমাদের প্রচুর অবশ্যই। জনসংখ্যা আছে, এটা আমাদের জন্য যেমন একটা শক্তি, আবার এটা আমাদের জন্য একটা দুর্বলতাও। তো আমি মনে করি এটা আমাদের জন্য শক্তি এখন পর্যন্ত। আমরা যদি এই ম্যান পাওয়ারকে স্কিল হিসেবে কাজ করাতে পারি, আমরা কিন্তু যে চায়না যে কাজটা করছে ওই সময়টাতে, ঠিক সেম ওয়েতে আমরা ওদেরকে হচ্ছে ইয়ে করতে পারতাম। আজকে 2020 বা 25-এ এসে আমরা কিন্তু ওই ম্যান পাওয়ারদের যে জেনারেশনটা এখন আসতো, সেকেন্ড থার্ড জেনারেশন, তাদেরকে কিন্তু আমরা আমাদের দেশে কিন্তু যেটা চায়না এখন করতেছে তাদেরকে আমরা ইউটিলাইজ করতে পারতাম। তো রাইট। আমার কাছে মনে হচ্ছে এটা ছিল একটা বড় মিসিং পয়েন্ট। তবে পজিটিভ সাইড হলো, হ্যাঁ আমরা এক্সপ্লোর করতে পারছি আমাদের। যদি আবারও বলি, সূচক যদি দেখি, সূচকে আমরা ফরেন পলিসির জায়গা থেকে খুবই পজিটিভ ছিলাম। আমরা 1990s-এর পর থেকে আমাদের এটা ভালোই মানে আগাচ্ছিল, কারণ আমরা আরো বেশি আমাদের সম্পর্ক ডেভেলপ করছি। আমরা আমাদের সম্পর্কগুলো ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলোর সাথে ডেভেলপ করতে পারছি। তারপর ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সাথে আমাদের সম্পর্ক আরো বেশি ক্লোজ হয়েছে। তো এটা একটা পজিটিভ সাইড যে আমরা আমরা গ্লোবালাইজেশনে এই বেনিফিটগুলো নিতে পারছি। নিজেদের দেশকে হচ্ছে একটা সোভারেন, একটা রিকগনাইজড দেশে পরিণত করতে পারছি, একটা ডেমোক্রেটিক সিভিলাইজড একটা রাষ্ট্রে পরিণত করতে পারছি। এটা ওভারঅল এটা ওয়েলকামিং ছিল এবং এটা পজিটিভ ছিল। আর 1990s-এর পর আমরা জানি যে 1996 বা হচ্ছে এই সময় কিছুটা উত্থান পতন হলো। 2001-এর পরও আমরা জানি খুবই স্মুথলি সবকিছু মুভ করছে ফরেন পলিসির জায়গা থেকে, আমি হুম, হুম। আবারও বলতেছি। আর 2007-08-এর যদিও একটু আপস অ্যান্ড ডাউন হলেও আমি মনে করি যে ওভারঅল ডেমোক্রেসিতে সোকল মানে বাই নেম একটা ডেমোক্রেসি থাকার কারণে 2013 পর্যন্ত আমি বলতে পারি যে এই জিনিসটা, এই সূচকটা বা এই ফ্লোটা, এই ধারা মানে একটা কন্টিনিউয়াস একটা কি বলা যায় এটাকে, মানে এটা ডেভেলপমেন্ট একটা ধারাতে ছিল প্রগ্রেস। কিন্তু 2013-এর পর থেকে আমরা জানি ইন্টারনাল পলিটিক্সে যেমন একটা মারাত্মক চেঞ্জ হলো, যে আমরা জানি যে কোনো নির্বাচন ছাড়া, তারপর হচ্ছে একটা রিগ ইলেকশন, তারপর হচ্ছে আরো অনেকগুলো ফ্যাক্টরের কথা বলা যেতে পারে। তো ওভারঅল এটা সবসময় আমি প্রথমে শুরু করছিলাম যে ইন্টারনাল পলিটিক্স সবসময় ফরেন পলিসিতে এটা একটা ইম্প্যাক্ট পড়ে। তো যেহেতু এই জিনিসটা শুরু হচ্ছে, বাংলাদেশের জন্য তখন তার পার্টনারশিপ লিমিটেড হয়ে গেছে। আমরা জানি যে ওই সময়টাতে বাংলাদেশের যদি 1
অ্যান্ড অনলি যে সাপোর্ট দিয়ে গেছে বাংলাদেশে, বিশেষ করে লিবারাল যে ওয়ার্ল্ড অর্ডারটা আছে সেখানে যদি সাপোর্ট দিয়ে, সেটা ছিল ইন্ডিয়া। মানে আমরা আমাদের পুরো ফরেন পলিসির ডিজাইনটাই ওই কেন্দ্রিক হয়ে গেছে, আর আমাদের ডেভেলপমেন্ট পার্টনার ছিল চায়না। তো অর্থাৎ এটা আমাদের জন্য একটা দ্বিচারিতা ছিল। মানে রাইট। অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের অনেকগুলো পার্টনারকে ক্লোজ করে দিয়ে, মানে একটা পার্টনারকে আমরা নিয়ে আসতেছি শুধুমাত্র আমাদের এখানে তুমি টাকা ইনভেস্ট করো। আর আমরা জানি চায়নার যে ফরেন পলিসি বা চায়নার যে ইনভেস্টমেন্ট গুলো, এটা সবসময়ই ছিল একটা অ্যাম্বিগিউ, মানে এটা এটা সবসময় একটা অস্পষ্ট ছিল। আমরা স্টিল নাও চায়নার এই পর্যন্ত আমরা জানি যে সে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে 144টা দেশ তার এখন মেম্বার আছে লাস্ট রিপোর্ট অনুযায়ী। আমার মনে হয় এখন এটা আরো বাড়ছে। তো এই রিপোর্টটাকেও যদি আমরা ধরে নিই, যে খুব রেয়ার কোনো দেশ আমরা পাবো যেখানে চায়না তার যখন স্ট্র্যাটেজিক যে কোঅপারেশনটা করে সেটা ক্লিয়ার বলে। কারণ চায়নার জন্য এটা ইম্পর্টেন্ট না, কারণ সে কোনো ডেমোক্রেটিক দেশও না। ডেমোক্রেটিক দেশ না হওয়ার কারণে সে কাউকে ক্লিয়ারলি বলতে, মানে বলে বলা ফিল করে না। সে দেখা যাচ্ছে কাউকে লোন দিচ্ছে, কারোর সাথে এগ্রিমেন্ট করতেছে, কারোর সাথে সে হচ্ছে একটা স্ট্র্যাটেজিক আলাপে যাচ্ছে, কিন্তু ওই যে মানে যে এগ্রিমেন্ট করছে এটার ব্যাপারে কেউই জানে না কি করছে, কেন করছে, বা এটার মধ্যে কি আছে। যেমন এটা বড় এক্সাম্পল ছিল, ফর এক্সাম্পল আমরা বলতে পারি ইরানের কথা বলতে পারি। পাকিস্তান হচ্ছে সবচেয়ে বড় একটি এক্সাম্পল, যে পাকিস্তানে আমরা জানি যে 2017-এর পরে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের আন্ডারে প্রায় $62 বিলিয়ন হচ্ছে হ্যাঁ, ইনভেস্টমেন্ট করছে চায়না। কিন্তু পাকিস্তান মনে হয় নিজেও জানে না যে still যে now, still যে now, যে no, তার সাথে আসলে nobody knows what is কোঅপারেশনটা going করেছে। on. Exactly, এক্স্যাক্টলি। nobody knows. মানে তো এটা হচ্ছে একটা বড় রকমের, মানে এখন এখন কথা বলতে পারে তাহলে কেন একটা রাষ্ট্র, মানে একটা দল, সরকারি দল যখন যায় সে কেন চায়নার এটা চায়। কারণ পৃথিবীতে এখন একমাত্র যদি দেশ বলি যার কাছে সবচেয়ে বেশি মানি আছে, মানে আমরা যেটাকে বলে কাঁচা টাকা, সেটা হ্যাঁ, হচ্ছে চায়না। তো এই জন্য এই এই যে রাষ্ট্র, এই যে দলগুলা বা যারা ক্ষমতায় আসে সরকারি দল, তাদের টাকা প্রয়োজন। যেটার আমরা এক্সাম্পল দেখছিলাম, শ্রীলঙ্কাকে আমরা দেখতে পারি, মালদ্বীপকে আমরা দেখতে পারি, আমাদের বাংলাদেশ নিজেই এটার এক্সাম্পল। তারপর মিয়ানমারকে আমরা বলতে পারি এটার এক্সাম্পল, জিবুতিকে আমরা বলতে পারি এটার এক্সাম্পল। তারপর আমরা বলতে পারি মাদাগাস্কারকে এটার এক্সাম্পল বলতে পারি। স্টিল নাও আমরা এই যে ইউরোপের মধ্যে এবং কয়েকটা, যেমন ইতালি বলতে পারি, তারপর আমাদের হচ্ছে এই যে গ্রিসের কথা বলতে পারি। এরকম অনেকগুলা দেশ তারা বেসিক্যালি একটা ট্র্যাপের মধ্যে পড়ছে, হ্যাঁ, যে তাদের প্রচুর টাকা প্রয়োজন, কাঁচা টাকা। এখন এই কাঁচা টাকা ইনভেস্টমেন্টের থ্রুতে কে আনতেছে, সেটা চায়না আনতেছে। আর চায়নার এখানে প্রবলেমটা কোথায় সে আমরা কেউ জানি না, যে সে আসলে কি এগ্রিমেন্টে আসলে ওই দেশটাতে মুভ করতেছে। তো বাংলাদেশ হচ্ছে এই জায়গাটাতে সে একটা বড় রকমের, যেহেতু তার হাতে অপশন ছিল না, সে নিজে থেকে অপশনগুলো ক্লোজ করে দিছে। যেহেতু সে একটা ডেমোক্রেটিক পরিবেশ না থাকলে অটোমেটিক্যালি ডেমোক্রেটিক দেশগুলোর সাথে সম্পর্ক করাটা ডিফিকাল্ট হয়ে যায়। যে আমাদের মতো দেশগুলোর জন্য ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই অথবা হচ্ছে ওডিআই, যেটা অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স, এগুলো সবসময় গুরুত্বপূর্ণ। আমাদের জন্য হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একটা ওডিআই যে ফান্ড গুলা, বা যদিও এখন রিসেন্টলি অনেক ডিবেটেড একটা বিষয় যে আমেরিকান যে এফডিআই যে ফান্ড গুলো আসতো, তারপরেও আমি মনে করি যে ওভারঅল আমাদের দেশের জন্য এই ধরনের সম্পর্ক বা এই ফান্ড গুলা সবসময় গুরুত্বপূর্ণ। তারপর ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলি, আমরা আইএমএফ এর কথা বলি, এই ধরনের ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বা কোঅপারেশন, অথবা ইউএন এর যে অর্গানগুলো আছে, সেটা এবার ইউএনডিপি থ্রোতে আসুক অথবা যার মাধ্যমে আসুক না কেন, এগুলো সবগুলো ডিপেন্ড করে ওই দেশটার ডেমোক্রেটিক হার কতটুকু আছে। তা আমরা যেহেতু এটা হারাই পেয়েছি 2013-র পর থেকে, আমরা জানি যে 14-এর ইলেকশন, 18-র ইলেকশন, 2023-এর ইলেকশন, এগুলো যেহেতু আমাদের দেশকে মূলত আসলে ইন্টারন্যাশনাল যে প্যারামিটার বা যে জায়গাটাতে আমরা আমাদের অবস্থান রাখার কথা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে, সেখানে আমরা সরাই ফেলছি। এই জন্য আমাদের হাতে দুইটাই অপশন ছিল, একটা ছিল হচ্ছে চায়না, আরেকটা ছিল ইন্ডিয়া। এখন ইন্ডিয়ার অপশনে আমাদের কিছু উপকার হয়েছে, আবার অপকারও হয়েছে। যদি আমি পজিটিভ জায়গা থেকে দেখি, যে ইন্ডিয়া যেহেতু 2013-র পর থেকে, হুম। বিশেষ করে চায়না যখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইনিশিয়েট করলো, শি আচ্ছা জিনপিং রাতুল ভাই, ক্ষমতায় আসলো। যদি আমরা যদি এই 2013-কে যদি একটা পজ ধরি হুম, বাংলাদেশের, আর তাহলে এতক্ষণ ধরে আমরা যেটা আলোচনা করছিলাম সেটাকে যদি একটু সামারাইজ করার চেষ্টা করি, তাহলে যেটা দেখা যাচ্ছে যে 71 থেকে 75 পর্যন্ত আমরা আসলে প্রিটি মাচ ফরেন পলিসি অথবা নিজের একটা ফরেন পলিসি আইডেন্টিটি তৈরি করার মতো অবস্থায়ও ছিলাম না। উই ওয়ার ইন ছিলাম আ না, প্রক্সি এক্স্যাক্টলি। সিচুয়েশন। সবকিছু যাচ্ছে ইন্ডিয়ার থ্রুতে, পাকিস্তান কনস্ট্যান্টলি আমাদের এগেনস্টে লবি করে যাচ্ছে। সো ওরকম কোনো দ্বিপাক্ষিক কোনো অবস্থান তৈরি করার উপায় ছিল না। 75 থেকে 80 পর্যন্ত যদি ধরি, আমাদের নিজেদেরই ইনস্টেবিলিটি ছিল অনেক বেশি। হুম, 80 থেকে হয়তোবা আমরা উই ওয়ার কাইন্ড অফ লাইক রাইজিং উইথ আ লট অফ নিউ আইডিয়াস, গ্রেট আইডিয়াস। 90-এ গিয়ে দেখা যাচ্ছে যে সেটাতে একটা ভাটা পড়ছে পুরো পুরো সময়টাতে, বিকজ অফ দ্য ইন্টারনাল সিচুয়েশন। হুম, হুম, 91 থেকে 2000 পর্যন্ত আমরা তাহলে বলতে পারি যে এই যে গ্লোবালাইজেশনের যে অবস্থান, উই হ্যাভ মিসড আ লট অফ অপরচুনিটিস, যেখানটাতে আমরা হয়তো বা আরো
আমরা আমরা হচ্ছে ফ্লোতেই ছিলাম, কিন্তু হ্যাঁ, আমার মনে হচ্ছে আমরা অপরচুনিটি মিস করছি। অপরচুনিটি মিস আমরা করেছি। আমাদের পাশের দেশগুলোকেও যদি একটা এক্সাম্পল হিসেবে ধরে নিয়ে আসতে পারতাম যে আমাদের কিছু কি কি করার ছিল সুযোগ, তাহলে আমরা অনেক আগায় থাকতে পারতাম। কিন্তু আমরা অপরচুনিটি মিস করছি, কিন্তু আমরা ফ্লোতে ছিলাম, এটা একটা হতে ছিল। পজিটিভ সাইড। তারপরে হচ্ছে গিয়ে যে যদি বলি যে 2001 থেকে নিয়ে 2010 এই দশকটাতেও প্রিটি মাচ আমরা একটা ফ্লোতে ছিলাম, যদিও ইন্টারনাল পলিটিক্স এর জন্য একটা এব এন্ড ফ্লো ছিল। আর 2013-তে গিয়ে দেখা যাচ্ছে যে সেই আবার 71-এর সময়কার মতো একটা সিচুয়েশন দেখাচ্ছে, যে যে আমরা দুটো সিচুয়েশন ক্রিয়েটেড, দুটা যদিও ওটা রিজনাল। ওভাবে ওই জায়গা না নিলেও মানে এটা সিচুয়েশনটা পুরোই ভিন্ন একটা সিচুয়েশন। বাট বাংলাদেশ যে জায়গাটাতে ওই সময় পড়ছে সেটা হচ্ছে একটা পুরো একটা ট্র্যাপের মধ্যে পড়ছে। রাইট। কারণ গভর্নমেন্টের দরকার ছিল হচ্ছে মানে তার হচ্ছে ক্ষমতা টিকায় রাখতে হবে। ওকে। সো তার দরকার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল লেজিটিমেসি, যে তাকে ডিস্টার্ব করবে না। ওকে। সেটার কাজটা ইন্ডিয়া করতো, পলিটিক্যাল লেজিটিমেসি তৈরি করতো ইন্টারন্যাশনালি। আর তার ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটার দরকার ছিল, ইকোনমিক ইয়েটা পাইতো সে চায়নার কাছ থেকে। অর্থাৎ আমরা এত দ্বিচারিতার মধ্যে ছিলাম ওই সময়টাতে, যে অ্যাট দ্য সেম টাইম আমরা হচ্ছে আমাদের যত পার্টনার ছিল তাদেরকে হচ্ছে স্লো বাই স্লো, ডে বাই ডে তাদেরকে আমরা হচ্ছে অনেকটা খুন করছি আর কি, একটা কথা বলতে পারি আমরা ওদেরকে শেষ করছি। আমাদের নিজের হাতে আমরা হচ্ছে ওদেরকে ডিস্ট্রয় করছি, যাদের সাথে আমরা দেখা যাচ্ছে এই 15 বা যদি আমরা 13 থেকে দৌড়ে আজকে 2024 এই সময়টাতে যত কিছু করার সুযোগ ছিল সেটাকে আমরা হচ্ছে ধ্বংস করে দিছি। আর সেকেন্ড আরেকটা আলাপ হতে পারে যে হ্যাঁ তারপরে তো আমাদের একটা অনেক কিছু হয়েছে দেশের মধ্যে, যেটা আমরা সোকল মানে আমাদের চোখ জাজালো বা চোখ কি বলা যায় এটাকে, সেই লেভেলের অনেকগুলো কাজ আমরা দেখতে পাই। এটা একটা বড় কারণ হচ্ছে যে যে একটু আগে যেটা বললাম, যে যখন একটা দেশে কাঁচা টাকা আসে, তো সে চায় যে হচ্ছে এই টাকাটার ফ্লো যেন থাকে, এই টাকাটা যেন সবসময় আসে। আমরা জানি অনেকগুলো রিপোর্ট এটা নিয়ে পাবলিশ হয়েছে যে এর বিষয়গুলো এরকমও ছিল, এরকম অনেকগুলো প্রেশারও ছিল যে প্রজেক্ট আনো আমার জন্য, মানে আরো আরো বেশি বেশি প্রজেক্ট আনো, মানে মানে কি আরো বেশি ব্রিজ বানাও, তারপর হচ্ছে কি বলে এটার নাম, ফ্লাইওভার তৈরি করো, এরপরে এইগুলো তৈরি করো, কারণ উন্নয়ন এইটার দেখাও। মাধ্যমে হচ্ছে প্রচুর দুর্নীতি করা যাবে এটা আসলে। তো এইটা একটা বড় কারণ ছিল। এর কারণে যেটা হয়েছে, আমরা ছিল ওয়ান কান্ট্রি ডিপেন্ডেন্ট হয়ে গেছি, যেখানে আমাদের অপরচুনিটি আসলো মাল্টি ডাইমেনশনাল হওয়ার সুযোগ ছিল, সেটাকে আমরা নিজেরা নিজেদের হাতে শেষ করে দিছি। এটা একটা বড় রকমের ইম্প্যাক্ট, যেটা আমি মনে করি যে এখন মাত্র আমাদের 5ই অগস্টের পরে যদি আমরা বলি মাত্র 7 মাস, এটা আসলেই অনেকটা ইম্পসিবল কোনো একটা গভর্নমেন্টকে অবশ্যই। হচ্ছে রিকভারি করা। আহ, তো তারপরে যে পয়েন্টে ছিলাম যে 2013টা আর কি, 2013টা কেন গুরুত্বপূর্ণ, কারণ যখন চায়না বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইনিশিয়েট করলো, এটা আমরা জানি এটা ছিল চায়নার সবচেয়ে মেগা প্রজেক্ট। এমনকি আমরা যদি বলি যে চায়নাকে আমরা কোন সময় থেকে ধরবো যে এটা একটা ইমার্জিং পাওয়ার বা হচ্ছে গ্রেট পাওয়ার একটা স্ট্যাটাস ওন করছে, চায়না বেসিক্যালি সে নিউক্লিয়ার, তার হাতে ওয়েপন ছিল, তার হাতে অনেকগুলা ছিল, যেটার কারণে আমরা বলতে পারি যে সে পাওয়ারফুল স্টেট। বাট চায়নাকে কখনো ইন্টারন্যাশনাল পলিটিক্সে ওভাবেই পাওয়ারফুল হিসেবে ট্রিট করা হতো না। রাইট। কিন্তু 2013-র এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ হওয়ার পর থেকে তাকে হচ্ছিল মূলত ক্রিটিক্যালিও সেভাবে ট্রিট করা শুরু করা হয়েছিল, মূলত ওয়েস্টার্ন একাডেমিয়া বা ওয়েস্টার্ন জায়গা থেকে। কারণ ওয়েস্টার্ন দেশগুলো তখন বুঝতে পারছে যে চায়না যে উদ্যোগটা নিচ্ছে এটা এত বিশাল আকারের উদ্যোগ, এই উদ্যোগটা আসলে আজও কাল হোক ওয়েস্ট করছে, বা ওয়েস্টার্ন যে সুপ্রিমেসি অথবা আমরা যদি বলি আমেরিকান যে ওয়ার্ল্ড অর্ডার, হ্যাঁ। এটাকে হচ্ছে চ্যালেঞ্জ করতে পারে। তো ওই সময় আমরা কি দেখলাম যে চায়না আসলে বেসিক্যালি একটা ইকোনমিক ইনিশিয়েটিভ নিচ্ছে। তো এখানে আমাদের ফরেন পলিসি ডিসকোর্সে অনেকে এটাকে হচ্ছে এইভাবে দেখে, যে কোনো এক সময় বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমেরিকান যে মার্শাল প্ল্যানটা ছিল বা ওয়াশিংটন কনসেনসাস, যার আন্ডারে হচ্ছে আমেরিকা বিশেষ করে যে ইউরোপিয়ান বা হচ্ছে ওয়েস্টার্ন এবং ইস্টার্ন ইউরোপিয়ান দেশগুলোতে সে মাত্র 4 বছরে $55 বিলিয়ন ইনভেস্ট করছিল। তার মধ্যে যেমন টার্কি ছিল, ইতালি ছিল, বেলজিয়াম ছিল, তারপর জার্মানি ছিল, এই দেশগুলোতে সেই এই ইনভেস্টমেন্ট গুলা করছে। এমনকি সে ওই সময় তারই সহযোগিতা বলতে পারে আমরা ওই যে ওয়ার্ল্ড ব্যাংক, আইবিআরডি, আইএমএফ এগুলো কিন্তু ইস্টাবলিশ হয়েছে। তো চায়না এখন যেটা তৈরি করতে চেষ্টা করতেছে, যদি আমরা দেখি যে চায়না আসলে খুব যে বেশি সফল হয়েছে এমন না,
এক্সিস্ট পাওয়ার কারা, এক্সিস্ট পাওয়ার হচ্ছে আমেরিকা, তার ডিক্লাইনের কারণে চায়না আসলে মূলত আমাদের চোখে অনেক পাওয়ারফুল দেখাচ্ছে। চায়না কিন্তু সে নিজের দেশ হিসেবে কিন্তু খুব পাওয়ারফুল হয় না, সে মূলত পাওয়ারফুল হচ্ছে যে এক্সিস্ট যে পাওয়ারফুল স্টেট গুলো আছে, বিশেষ করে ইউএসএ, ইউকে, ফ্রান্স অথবা হচ্ছে জার্মানি, তাদের ডিক্লাইনের কারণে হচ্ছে। যেমন আমরা যেটাকে বলি লিবারাল মানে ওয়ার্ল্ড পলিটিক্যাল ডিক্লাইন, যে তাদের ডিক্লাইনের কারণেই মূলত চায়না আসলে আমাদের চোখে এখন অনেক বড় একটা পাওয়ারফুল একটা জায়ান্ট রাষ্ট্র পরিণত হয়েছে। যাই হোক, যেটা বলছিলাম যে চায়না ওই সময় একটা বেইজিং কনসেনসাস মানে হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তার কাছে এই মনে ছিল। এই যে এখন পর্যন্ত আমরা যে পার্টনার দেশগুলো দেখি, আমি এটা অন্তত পক্ষে আমার যতটুকু একাডেমিক জায়গা থেকে আমি বুঝি যে চায়না বেসিক্যালি ওই পথেই যাচ্ছে। আজ হোক কাল হোক এটা হচ্ছে ওপেন হবে যে চায়না আসলে এইটার থ্রুতে কি করতে চাচ্ছে। কারণ চায়না এখন আমরা দেখি যে মোস্ট তার মোস্ট একটা ইনভেস্টমেন্ট হচ্ছে আফ্রিকাতে, এবং আমরা জানি যে সে যেখানে খুব স্ট্রংলি ইনভেস্ট করতে এবং সফল হয়েছে সেখানে সে হচ্ছে মিলিটারি বেস তৈরি করতেছে। যেমন জিবুতির কথা আমরা বলতে পারি। রাইট। আমরা হচ্ছে অনেক বিষয় আসতেছে যে ইরানের যে চাবাহার পোর্ট, সেখানে এখন সে বলা যায় অনেকটা সেই কন্ট্রোল করতেছে। ওয়ান্স আপন এ টাইম এটা হচ্ছে ইন্ডিয়া চেষ্টা করছিল ইনভেস্টমেন্ট করে তারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবে, কিন্তু পরবর্তীতে এটা 2016 পর থেকে পুরোপুরি চায়নার ইয়েতে গেছে। আমরা যদি ম্যাপে দেখি আর কি, যদি ম্যাপটাতে দেখাতে পারতাম যে চাবাহার পোর্ট ওইদিকে একদম ঠিক পাশে হচ্ছে কিন্তু গোয়াদার পোর্ট, যেটা হচ্ছে হ্যাঁ, পাকিস্তানের এক্স্যাক্টলি। সবচেয়ে ইনভেস্টেড যে টাকাটা, বা যেখানে চায়না এখন তাদের ইকোনমিক জোন, তারপর হচ্ছে বন্দর তৈরি করতেছে, এইগুলো কিন্তু একদম পাশাপাশি। অর্থাৎ চায়না যে একটা বড় প্ল্যানের অংশ হিসেবে এগুলো করতেছে এটা কিন্তু স্পষ্ট। এবং আমরা এটাও জানি যে চায়না কিন্তু আমাদের এই যে সোনাদিয়া থেকে শুরু করে আমাদের চিটাগাং পোর্ট থেকে শুরু করে এখানেও কিন্তু তার অনেক বড় একটা প্ল্যান আছে। তারপর ইভেন আমরা যে যে রাখাইনদের বা রোহিঙ্গাদের কথা বলি, যে রাখাইন পুরো স্টেট, এটা কিন্তু চায়নার একটা ইকোনমিক জোনের একটা অংশ। চায়না কিন্তু অনেক দিন থেকে একটা স্বপ্ন, এখানে যে সিটো যে বন্দরটা আছে, যেটা একদম ডিরেক্টলি কানেক্টেড ও বে অফ বেঙ্গলের সাথে আমাদের বঙ্গোপসাগর, তো তার টার্গেট হচ্ছে এই যে বাংলাদেশের হোক, শ্রীলঙ্কার হোক, তারপর হচ্ছে মালদ্বীপ, তারপর হচ্ছে মিয়ানমার, এদিকে হচ্ছে পাকিস্তান, এরপরে হচ্ছে আহ, ইরান। মানে জাস্ট ইমাজিন, একটা মানুষ ইজিলি এটা দেখার পরে বুঝতে পারবে যে চায়নার এখানে আসলে টার্গেটটা কি। টার্গেটটা সে কি? বেসিক্যালি এখানে টার্গেটটাই হচ্ছে পুরো ইন্ডিয়ান ওশেন সহ এই পুরো অঞ্চলকে, আফ্রিকা সহ এখানে পুরোটা সে কন্ট্রোলে নেওয়া। আরব সি থেকে শুরু করে যে হরমুজ স্ট্রেইটের কথা আমরা বলি, তারপর ওই নিচের দিকে হচ্ছে বাবুল মানদেব, যেটা আর কি আফ্রিকা এবং এশিয়াকে যেটা দিয়ে রাইট। করছে, এই পুরো অঞ্চলটাকে সে মূলত টার্গেট করে সে কাজ করতেছে। হ্যাঁ, আমরা বলি যে সে কি সফল হয়েছে, না সে সফল হয় নাই, কিন্তু সে অনেক ধাপ আগায় গেছে। আর এটাই মূলত পরবর্তীতে আমরা দেখি যে আমেরিকার রিয়াকশন। কারণ আমি এটাকে এইভাবে পড়ি যে মূলত চায়নার অ্যাকশন ছিল 2013 থেকে, আর আমেরিকার রিয়াকশন শুরু হয়েছে 2021 থেকে, মূলত অ্যাগ্রেসিভ রিয়াকশন। সেই অ্যাগ্রেসিভ রিয়াকশনের মানে যে একটা বড় রকমের ইম্প্যাক্ট মূলত বাংলাদেশের উপরে পড়ছে। যেমন আমেরিকার বেসিক্যালি আমরা জানি আমেরিকা মোস্ট অফ দ্য টাইম সিভিলাইজড যে জিনিসগুলা, যেমন হিউম্যান রাইটস অথবা হচ্ছে ডেমোক্রেসি, এগুলো অবশ্যই আমাদের মতো দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস ছিল, কারণ আমরা জানি আমরা কি ফেস করে গেছি। কিন্তু আমেরিকার জায়গা থেকে এটা ছিল তাদের ন্যাশনাল ইন্টারেস্টের একটা অংশ। হুম, হুম। কারণ আমেরিকা যে ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজির আমরা কথা বলি, এমনকি যে ইন্দো প্যাসিফিক যে নামটা পর্যন্ত, কারণ আমেরিকা যখন এটা ফিল করলো যে চায়না যে স্টাইলে এখানে মুভ করতেছে, এই পুরো অঞ্চলটাকে সে যেভাবে গ্রেপ করে নিতেছে, মানে একদম পুরা দখলদারিত্বের মতো আর কি। তো এইখানে যদি আমেরিকা তার মানে স্ট্রিক্ট একটা পলিসি নিয়ে না মুভ করে, এই যে আমাদের যে ধরে আমরা যদি আগের রিজিমের কথা বলি, যে যে হারে চায়না থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসা কি করতেছে, না তারা জানে, না আমরা জানি, না জনগণ, না পৃথিবী কেউ জানে না। তো এটা আমেরিকার জন্য প্রবলেম। এবং আমরা যদি এই যে শ্রীলঙ্কা বলি, পাকিস্তান বলি, মালদ্বীপ বলি, তারপর হচ্ছে বাংলাদেশ বলি, মিয়ানমার বলি, এগুলার প্রতিটা দেশের ইন্টারনাল যে পলিটিক্যাল খেওয়াস, এগুলোর একটা জায়গা যদি আমরা পয়েন্ট আইডেন্টিফাই করি, তাহলে আমরা এখানে দেখবো এখানে কিন্তু আসলে গ্রেট পাওয়ার একটা কম্পিটিশন আছে কিন্তু। মানে অর্থাৎ চায়না বা চীন, আমেরিকার একটা কম্পিটিশন কিন্তু এখানে আছে। বাংলাদেশ এই জায়গাটাতে সবসময় একটা এটাকে কিভাবে বলা যেতে পারে, পজিটিভ একটা প্লেস ওন করতো, শুধুমাত্র ইন্ডিয়ার সাথে তার সম্পর্ক থাকার কারণে। কারণ ইন্ডিয়া ছিল আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির একটা বড় পার্টনার। বড় পার্টনার। কারণ আমরা জানি যে আমেরিকা এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যাকে গুরুত্ব দিচ্ছে, সেখানে মূলত সে একটা কোয়াড নামে একটা কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ, যেখানে আন্ডারে সে এই পুরো অঞ্চলকে হচ্ছে একটা ত্রিকোণমিতিক আকারে হচ্ছে সম্পর্ক তৈরি করছে। আমরা জানি একদম নিচের দিকে ওশিনিয়া, যেমন অস্ট্রেলিয়াকে সে কানেক্ট করছে, উপরের দিকে জাপান, আর হচ্ছে মাঝখানে হচ্ছে ইন্ডিয়া, আর এদিক থেকে হচ্ছে আমেরিকা। তো অর্থাৎ এই চারটা দেশ মিলে তারা কোয়াড বানালো। এই কোয়াডের মূল টার্গেটটা কি, মূলত হচ্ছে চায়নাকে হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করা, যে চায়না যেন এই অঞ্চলে বিশেষ করে যে ইন্দো প্যাসিফিক যত এরিয়াটা আছে,
যেমন আমরা প্যাসিফিক ওশেনের কথা বলি, আমরা হচ্ছে মানে এশিয়া এবং কি ইন্দো মহাদেশীয় অঞ্চলে পুরোটাই হচ্ছে তার যেন মানে চায়না যেন এখানে একদম একক ডমিনেন্স তৈরি না করতে পারে। এবং কি এইটারই একটা ইম্প্যাক্ট আমরা দেখি যে হচ্ছে যে আমাদের বাংলাদেশের উপরও ছিল। যেমন 2021 থেকে আমরা দেখছি যে ইউএসএ হচ্ছে অনেকটা ওপেনলি হচ্ছে কথা বলা শুরু করছে, তারা স্যাংশন দেওয়া শুরু করছে যে যারা হিউম্যান রাইটস ভায়োলেশন করছে বা যারা এটার সাথে ইনভলভ ছিল। এটা কিন্তু যেমন অবশ্যই বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা মানে কিভাবে বলবো এটাকে পজিটিভ একটা ইয়ে ছিল, কিন্তু আমেরিকার জন্য এটা ছিল হচ্ছে একটা হার্শ একটা স্টেপ। কারণ এরপরে মূলত আমেরিকা এটা অন্তত ক্লিয়ার কাট বুঝাই দিতে পারছে যে তার আসলে এই অঞ্চলের পলিসিটা কি, সে আসলে কাদের সাথে কাজ করতে চাচ্ছে। হ্যাঁ, এটা এখনো পর্যন্ত অনেক কোয়েশ্চেনেবল, যেহেতু ট্রাম্প এখন আবার ক্ষমতায় আসছে, সো এখানে কিছু উত্থান পতন হতে পারে। তবে মেজর জায়গা থেকে আমরা যেটা বুঝি, পৃথিবীর যে কোনো একটা বড় রাষ্ট্র যারা হচ্ছে নিজেদেরকে ইউনিপোলার সিস্টেমে নিজেদেরকে একটা পাওয়ারফুল জায়গা তৈরি করে, তারা কখনো তাদের ফরেন পলিসিটা হচ্ছে মানে খুব ইজি একটা কারণে চেঞ্জ করে না, বা করার সুযোগ তাদের কম, কারণ তাদের ফরেন পলিসির ইনস্টিটিউট যারা থাকে এগুলো সবসময় একটা ইনস্টিটিউশনালাইজ থাকে। যে আপনি কেউ একজন দলীয় লোক ক্ষমতায় আসছে দেখে পুরো চেঞ্জ করবে, এটা আসলে খুব বড় একটা চেঞ্জ হবে না। যেটা একটা বড় এক্সাম্পল আমরা দেখছি যে লাস্ট নরেন্দ্র মোদী এবং হচ্ছে ট্রাম্পের যে মিটিংটা, সেখানে যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে বাংলাদেশের বিষয়টা এখানে ডিপ স্টেট কাজ করতেছে কিনা, মানে আমি মনে করি যে সবাই এক্সপেক্ট করছে যে নরেন্দ্র মোদী হ্যাঁ, ট্রাম্প মনে হয় ট্রাম্প। এটা ডিরেক্ট বলবে, হ্যাঁ এরকম একটা জিনিস হচ্ছে, আমরা বিষয়টা মানে অনেকটা প্রো ইন্ডিয়ান বা ইন্ডিয়াকে সাপোর্ট করে একটা কথা বলবে, খুবই এক্সপেক্টেড ছিল। মানে আমরা এটা বলবো না যে এটা বলার সাথে সাথে আমার মানে হচ্ছে বাংলাদেশে একটা উলটপালট হয়ে যাবে, না এরকম কিছু অত হইতো না, কিন্তু এক্সপেক্টেড ছিল যে ট্রাম্প এরকম একটা কথা বলবে, কিন্তু এরকম কিছু ঘটে না। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে আমেরিকার মতো একটা রাষ্ট্র, সে ট্রাম্প যতই বেশি মানে মানে এমন ভাবে বুঝাতে করে সেই সব ইয়ে করুক না কেন, কিন্তু মানে আমেরিকা টিকে আছে মূলত তার ইনস্টিটিউশনালাইজড যে সিস্টেমটা, এটার কারণে সে টিকে আছে। যেমন তার ফরেন মিনিস্ট্রি হতে পারে, তার ডেমোক্রেটিক যত ইনস্টিটিউট আছে তারা যত স্ট্রং, এই কারণে আমেরিকা আজকে পর্যন্ত এখনো পর্যন্ত আমরা সুপার পাওয়ার বলতে পারতেছি। আমেরিকা যদি এই ইনস্টিটিউটগুলো ধ্বংস হয়ে যায়, তখন আমরা ট্রাম্প না, এর থেকেও বড় স্ট্রং লিডার হলো আমেরিকাকে টিকে রাখতে পারবে না, মানে পাওয়ার হিসেবে টিকে রাখতে পারবে না। এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা। এই এই জায়গাটাতে আমি আসলে একটা, আপনার এই কথা শুনে আমার চট করে মনে পড়লো যে আহ, যে এটা তো সত্যি যে ফরেন পলিসি, যেটা আমরা যখন পলিসি বলি তখন সেখানে বিউরোক্রেসি অথবা যারা ডিপ্লোম্যাট যারা আছে, যারা ক্যারিয়ার ডিপ্লোম্যাট থাকে আমেরিকাতে, তারা আমেরিকার এই যে একটা লং টার্ম ডমিনেন্স যে আমরা যে দেখি, অথবা একটা মানে ফরেন পলিসির দিক থেকে যে ওদের যে প্ল্যানটা থাকে, সেটা যে কোনো সরকার আসলেও খুব একটা যে পরিবর্তন যে হয় না, তাদের নিজেদের ইন্টারনাল অথবা ডোমেস্টিক যে আইডিওলজি সেটার উপর বেস করে। আহ, এটার জন্য এটাতে তো ডেফিনেটলি এই যে ডিপ্লোম্যাটস এবং তাদের যারা ক্যারিয়ার বিউরোক্রেট আছে সেটার একটা বড় একটা ভূমিকা আছে। আমি আসলে এই জিনিসটা নিয়ে চিন্তা করছিলাম, এই যে 5ই আগস্টের পরে আমাদের বিভিন্ন দেশের যেসব কনসুলেট গুলো আছে তাদের বিভিন্ন রকমের কোয়েশ্চেনেবল যে যে ভূমিকা, সেটার পরে যে বাংলাদেশে আসলে এই জায়গাটাতে আমরা কিভাবে করে কাজ করেছি, এই যে যে হাউ টু ক্রিয়েট ইউনো ক্যারিয়ার ডিপ্লোম্যাটস। এই যে ফরেন পলিসির যদি একটা যদি ইনিশিয়েটিভ থাকে, হয়তো বা 8 থেকে 10 বছর আমরা এইভাবে করে কাজ করে যাব। আমাদের যে ফরেন মিশন গুলোতে আছে, সেখানে যারা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, তাদের যে ভূমিকা এই জিনিসগুলোকে কন্টিনিউ করা, অথবা রিলেশনশিপ গুলিকে বিল্ড আপ করা অথবা ডেভেলপ করে নিয়ে যাওয়া, এই জায়গাটাতে আমরা আসলে কতটুকু কাজ করি অথবা কি ধরনের কাজ করেছি। আহ খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, অনেক ধন্যবাদ আবারও। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে। বাংলাদেশের যে ফরম্যাটটা আমরা মেনটেন করি, যেমন আমাদের যে রিক্রুটমেন্টের যে প্রসেস, যে বিসিএস দিয়ে বা হচ্ছে, আমরা জানি যে এখন পর্যন্ত বাংলাদেশের ফরেন ক্যাডার যারা হয় তারা বেসিক্যালি মানে প্রথম ইয়েতে যারা চুজ করে বা হচ্ছে যারা হাইলি মানে নাম্বার হোক বা ইয়েতে যারা হয় তারাই বেসিক্যালি হচ্ছে এটা চুজ করে। অর্থাৎ এর মানে এটা যে যে সিস্টেমটা হয়তো আমরা যদি কোশ্চেন করতে হয় তাহলে একদম মেইন আর আরো অনেক ডিপ জায়গা থেকে কোশ্চেন করতে হবে, যে ওইখানে কোনো প্রবলেম আছে কি না, সেটা একটা বড় আলাপ হতে পারে, কিন্তু আমি ওই আলাপে যাব না। তো কিন্তু এমনি এখন যেটা আছে সেটা বোঝা যাচ্ছে যে যে মানে সবচেয়ে কোয়ালিফাইড এই সিস্টেমের মধ্যে তারাই কিন্তু আসতেছে।
হ্যাঁ, কিন্তু এখানে গ্যাপটা কোথায়? আচ্ছা, এরপরও যদি আমি আরেকটু কিছু পজিটিভ জিনিস অ্যাড করি, যেমন বাংলাদেশের এখন আমাদের যে সিস্টেম আছে এরপরও কিন্তু একটা ট্রেনিং আছে। যেমন আমি যতটুকু অবজার্ভ করার সুযোগ হয়েছে, আমাদের ফরেন মিনিস্ট্রি, ফরেন যেমন হচ্ছে আপনার একাডেমি আছে যেখানে খুব স্ট্রংলি হচ্ছে ট্রেনিং দেওয়া হয়। আমি নিজেও ব্যক্তিগতভাবে বা যেমন আমেরিকান ডিপ্লোমেটদের সাথে অনেকগুলো ক্লাস নেওয়ার ফলে বা তাদের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের সাথে হচ্ছে ইনভলভ হওয়ার কারণে আমি জানি যে যে এই জিনিসটা হচ্ছে খুবই স্ট্রংলি হচ্ছে মেনটেন করা হয়, যেটা আমরা ইউএস এর কথা বলতে পারি। তো বাংলাদেশের আমি ইন্টারনালি না জানলেও আমি যেটা দেখেছি যে এই জিনিসগুলো আছে। এখন ওকে। কতটুকু ইফেক্টিভ হইতে যায় সেটা হয়তো বা আরো ডিপলি অবজার্ভ করার, দেখতে হবে বা আলোচনা আনতে হবে। কিন্তু প্রসেসটা আমার মনে হয়, স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারটা আমার মনে হয় একটা পজিটিভ জিনিস। আর সেকেন্ড একটা ক্যাটাগরি হলো আমার মনে হয় যে জায়গাটাতে আমাদের যেতে হবে, একটু ব্যাকে যেতে হবে যে কাদেরকে আমরা নিয়োগ দিচ্ছি। যেমন আমি যেটা দেখছিলাম আমার লাস্ট যে কোনো একটা একটা বাইলেটারাল একটা কারণে আমাদের ফরেন মিনিস্ট্রির সাথে খুব ক্লোজলি কাজ করার সুযোগ হয়েছিল। তো আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ফরেন মিনিস্টার, আমরা জানি যেহেতু এখানে যে এক্সাম সিস্টেম, সেই এক্সাম সিস্টেমে বা আমাদের বাংলাদেশ ইন জেনারেলিও হয়তো বা আমরা বলতে পারি, যদিও জেনারেলাইজ করা উচিত না, তারপরেও আমাদের দেশের ইয়েতে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড অথবা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করে, ওরা হয়তো যে পরীক্ষার সিস্টেম এখানে তাদের ডমিনেন্স অনেক ভালো, এবং অন্যান্য কোয়ালিটির জায়গা থেকেও তারা আসলে অনেক দিক থেকে কোয়ালিফাইড, মানে যেটা আমরা বলতে পারি হয়তো কমিউনিকেশনের জায়গা থেকেও মানে তারা ভালো অনেক এক্সাম qualified। টেকার। হ্যাঁ, কম্পারেটিভলি হচ্ছে আপনার যারা দেখা যাচ্ছে সোশ্যাল সায়েন্স থেকে গ্রাজুয়েট হচ্ছে, পলিটিক্যাল সায়েন্স অথবা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে, এরকম একটা ডিবেট করা যেতে পারে। কিন্তু ওকে। এখানে একটা গ্যাপটা হলো যে একটা মানুষ 4-5 বছর ট্রেন্ড হচ্ছে শুধু ইঞ্জিনিয়ারিং এর উপরে, কিন্তু আমরা যেটা দেখি যে ফরেন ক্যাডার সিস্টেমে এখন পর্যন্ত আমার কাছে, যদি আমি যদি ভুল নাই, এমনই একটা ভালো প্রায়োরিটাইজ অংশ যারা নিয়োগ পাচ্ছে এরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের। ওকে। যেমন বুয়েট থেকে পাশ করা অথবা হচ্ছে বুঝতে রুয়েট পেরেছি। থেকে পাশ করা অথবা হচ্ছে দেখা যাচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এরা। তো এটা কি নেগেটিভ বলবো আমরা? না, নেগেটিভ বলারও সুযোগ নেই, কারণ এ খুব বেশি ইম্পর্টেন্ট না আসলে অনেক দিক থেকে, আবার একটু ইম্পর্টেন্টও। কারণ ওনারা আসার পর ওনাদেরকে কতটুকু হাইলি ট্রেন করা হচ্ছে। কারণ আমি যতটুকু জানি ফরেন মিনিস্ট্রিতে আসলে অনেক অপরচুনিটির সুযোগ আছে, কিন্তু সে অপরচুনিটিকে যারা অ্যাপয়েন্ট হচ্ছে তারাও কতটুকু কাজে লাগাচ্ছে এটা একটা বিষয়। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, যেহেতু আমাদের সিস্টেমটা পলিটিক্যালি অনেক বেশি, মানে পলিসি পলিটিক্যালি চেঞ্জ হয়, তো হুম। এই জন্য অনেক ক্ষেত্রে এই ব্যুরোক্রেটরা বা হচ্ছে যারা ইয়েতে আছে তারা প্রটোকলের জায়গা থেকে অনেক ভালো প্রটোকল মেনটেন করে বা প্রটোকলটা অনেক স্পষ্টভাবে বুঝে যে যেখানে কি কি প্রটোকলটা মেনটেন করতে হবে। কিন্তু পলিসির জায়গা থেকে ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে নিজেরাও করতে চায় না, আবার তাদেরকে করার সুযোগও দেওয়া হয় না। এটা কিন্তু ইন্টারেস্টিং একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যেমন হচ্ছে, যেমন একজন কোয়ালিফাইড একটা ডিপ্লোমেট, সে হ্যাঁ। আসলে অনেক কিছু করতে চায়, তার ওই ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, কিন্তু দেখা যাচ্ছে গভর্নমেন্টের মধ্যে ওই এনভায়রনমেন্টটা আসলে নাই। মানে তাকে হচ্ছে এটা করার জন্য কোনো দিক থেকে মোটিভেশন করা হয় না। বরঞ্চ সে যদি করে, সে জানে যে সে আরো বেশি আসলে প্রবলেমে পড়তে পারে। তো এই জন্য সে হচ্ছে নিচ থেকে, যেমন আমরা বলবো যে একটা ডিপার্টমেন্ট বা একটা ডিরেক্টরি, যে হচ্ছে একটা ওটার আন্ডারে অনেকজন, বা যারা হচ্ছে ডিরেক্ট অ্যাম্বাসিতে না, কোনো অ্যাম্বাসেডর হিসেবে না বা কোনো ফার্স্ট সেক্রেটারি হিসেবে যায় নাই, তারা ওখানে আছে। তারা যেমন বাংলাদেশে অনেকগুলো উইং আছে আমাদের ফরেন মিনিস্ট্রির। তো এই উইং এ দেখা যাচ্ছে অনেক রিপোর্ট তৈরি করতে হচ্ছে বা ইয়ে করতে হচ্ছে। এখন একটা বড় কোশ্চেন হতে পারে, যে একটা কোশ্চেন হতে পারে যে তাদের কোয়ালিটি, ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি, এটা একটা কোশ্চেন হতে পারে যে কতটুকু কি। আরেকটা হতে পারে তাদেরকে কতটুকু ইন্ডিপেন্ডেন্সি দেওয়া হয়। মানে এই যে একটা জিনিস পলিসি জায়গাতে, যে তাদেরকে আসলে ওই অ্যাক্সেসটা দেওয়া হয় কিনা বা তাদেরকে মোটিভেট করা হয় কিনা। যেমন ওকে। আমাদের এখন মিয়ানমার একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যে এখানে অ্যাবসলিউটলি। আরাকান আর্মি হচ্ছে এখন দেখা যাচ্ছে রাখাইন স্টেটকে দখল করে নিয়েছে, রোহিঙ্গারা আমাদের এখানে আছে। তারপর আমাদের ইন্ডিয়ার সাথে অনেকগুলো প্রবলেম আমরা ফেস করতেছি। তারপর হচ্ছে আমাদের চায়না একটা ইস্যু, আমেরিকা একটা ইস্যু। এই যে ইস্যুগুলাতে আমাদের ফরেন মিনিস্ট্রির জায়গা থেকে তাদেরকে কতটুকু হচ্ছে ওপেনলি পলিসি মেক করার ক্ষেত্রে সুযোগ দেওয়া হয়। কারণ হচ্ছে আমরা জানি এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের ব্যুরোক্রেসি বা আমাদের যে সিস্টেম এটা খুব বেশি ইনস্টিটিউশনালাইজ না হওয়ার কারণে অ্যাক্সেসটা আসলে ওনারা অনেক কম পায়। ওনারা এটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারে না। এটা একটা বিষয়। আর সেকেন্ড আরেকটা বিষয়ও আছে, যে এখানে একটা বড় অংশ হচ্ছে আসলে কোনো কিছু করতেও চায় না। এটাও একটা বড় বিষয়।
যে নিজেরা নিজেদের থেকে কিছু করতে চায় না, কারণ করলে হচ্ছে তার আসলে মানে যেটাকে আমরা একদম খাঁটি বাংলা বলতে হবে, বিপদে পড়তে হবে। মানে সে একটা জিনিস উদ্যোগ নেওয়া মানে তার আর একটা মানে যেটাকে আমরা বলি শুধু শুধু একটা বিপদে পড়া। তো এই জন্য সে হচ্ছে এই জন্য নিজে থেকে হচ্ছে কোনো কিছুই করতে চায় না, জাস্ট ফর্মালিটি মেনটেন করে যা যা কাজ করা দরকার সে কাজগুলাই করে যায়। আর থার্ড আর একটা পয়েন্ট হচ্ছে যে মানে পৃথিবীর প্রতিটা দেশে এরকম একটা অপশন থাকে যে হচ্ছে আপনার মানে এক্সপার্টাইজ লোকদেরকে হচ্ছে ইউটিলাইজ করা। যেমন আমি মনে করি যে বাংলাদেশে যে রিসেন্টলি একটা ইনিশিয়েটিভ নিয়েছে, যেমন হচ্ছে আমরা জানি যে মুশফিক ফজল আনসারী তাকে হচ্ছে মানে বাইরে থেকে যেমন এক্সপার্ট যেমন কিন্তু তাকে মানে ওনাকে পরবর্তীতে হচ্ছে অ্যাম্বাসেডর হিসেবে হচ্ছে ইয়ে করা হয়েছে। এটা আমার কাছে মনে হচ্ছে এই ধরনের কিছু মানে পার্সেন্টেজ রাখা উচিত বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতে। সেটা পার্সেন্ট খুবই লো হতে পারে, কিন্তু রাখা উচিত এই অপশনটা, কারণ এই থ্রোতে বাংলাদেশের এখন আমরা জানি যে একটা ডায়াসপোরা তৈরি হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। জি। প্রতিটা অঞ্চলে কিছু এই কোয়ালিফাইড এবং কি এই ধরনের ক্যাপাবল কিছু লোক তৈরি হচ্ছে যাদেরকে আমাদের ফরেন মিনিস্ট্রি কিন্তু খুব স্ট্রংলি কাজে লাগাতে পারে। তাদেরকে কাজে লাগানোর ফরম্যাটটা কি হতে পারে সেটা নিয়ে আলোচনা আসতে পারে, কিন্তু ফরেন মিনিস্ট্রি এটা স্ট্রংলি চিন্তা করতে পারে যে এই যে ডায়াসপোরাটা এটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, এটাকে আমরা কিভাবে হচ্ছে তাদেরকে হচ্ছে দিয়ে হচ্ছে আমরা আরো বেনিফিট হতে পারি। কারণ ওই দেশের যেমন আমি হচ্ছে এক্স একটা দেশে হচ্ছে একজন অ্যাম্বাসেডর নিয়োগ দিব বা একটা কনসুলেট নিয়োগ দিব, তো ওই জায়গাটাতে কাজ করার ক্ষেত্রে অবশ্যই যে ব্যক্তিটা ওইখানে এক্সপার্ট, কারণ নর্মাল একটা মানুষকে যখন পাঠায় উনি হয়তো প্রটোকল অনেক ভালো যদিও বুঝেও থাকে, গভর্নমেন্টের সিস্টেমে যে প্রটোকল গুলো থাকে, কিন্তু ওই দেশের কালচার, ওই দেশের সোসাইটি, ওই দেশের কমিউনিটি, ওই দেশের তাদের প্রায়োরিটি অনেকগুলো জিনিস না জানার কারণে দেখা যাচ্ছে তার সম্পর্ক বিল্ড মানে সিম্পল একটা জিনিস বিল্ড আপ করতে করতে যে 4 বছর মেয়াদি তারা অ্যাপয়েন্ট হয়, 2 বছর 3 বছর এমনিই শেষ হয়ে এমনি যায়। চলে যায়। মানে এটা এটা জানতে জানতেই। তো এইটা আমার মনে হচ্ছে এটাকে রিথিঙ্ক করার একটা সুযোগ আছে, যে এক্সপার্টাইজ যারা আছে তাদেরকে হচ্ছে এখানে কিভাবে ইনগেজ করা যায়, কিভাবে তাদেরকে হচ্ছে নিয়ে থ্রোলি হচ্ছে একটা বড় রকমের কাজ করা যায়। কারণ পৃথিবীর মোস্ট অফ দা যারা সাকসেসফুলি হচ্ছে ডিপ্লোমেসিতে বা ফরেন মিনিস্ট্রিতে ভালো কাজ করতেছে, ইনক্লুডিং ওয়েস্টার্ন কান্ট্রি হতে পারে, ইভেন আমি যেই দেশে এখন আছি টার্কির কথা বলতে পারে, তাদের Right. প্রচুর পরিমাণে হচ্ছে যেমন দেখাতে পারো যে ইন্দোনেশিয়া তাদের এখন যে অ্যাম্বাসেডর, আজারবাইজানে তাদের যে অ্যাম্বাসেডর, ব্রুনাইতে তাদের যে অ্যাম্বাসেডর, তারপর ইউরোপের অনেকগুলো দেশে তাদের যে অ্যাম্বাসেডর মোস্টলি হচ্ছে একাডেমিয়া থেকে আসা। মানে একজন একাডেমিশিয়ানকে তারা হচ্ছে মানে অ্যাম্বাসেডর হিসেবে ডিরেক্টলি অ্যাপয়েন্ট করতেছে বা হচ্ছে কেন দিচ্ছে, কারণ ওই মানুষটা তার লাইফের একটা বড় অংশ ওই ওই অঞ্চল নিয়ে কাজ করছে। দেখা যাচ্ছে যিনি হচ্ছে আমি এদের মোস্টলি হচ্ছে খুবই ক্লোজলি ওনাদেরকে চিনি, এমনকি আমার কলিগেরা। তো আমি জানি যে উনি দেখা যাচ্ছে ইন্দোনেশিয়া নিয়ে অনেক কাজ করছে, টার্কি ইন্দোনেশিয়ার সম্পর্ক নিয়ে। তো তাকে এখন দেখা যাচ্ছে কি হচ্ছে এটার আউটপুট, যে টার্কির ওই ইতিহাসে 100 বছরের ইতিহাসে সবচেয়ে বড় যেই ডিফেন্স এবং কিছু ট্রেড যে এগ্রিমেন্টটা হচ্ছে সেটা ইন্দোনেশিয়ার সাথে হয়েছে। এক্সপার্টাইজ লোকদেরকে আপনি যখন ইউটিলাইজ করবেন তখন আপনার ফরেন পলিসি প্রটোকলের যে সিস্টেম এটা অবশ্যই ইম্পর্টেন্ট। ক্যারিয়ার ডিপ্লোমেটদেরকে তাদের মানে যেই তারা যেটা ডিজার্ভ করে ওটা অবশ্যই তাদেরকে দেওয়া উচিত, কারণ তারা সারা জীবন এটার জন্যই কাজ করে কাজ থাকে। করে যাচ্ছে। তো ওইটা ওইটা তাদেরকে অবশ্যই সেই জায়গায় তাদেরকে প্রমোট করা বা তাদের যে সিস্টেম সেটাই হবে। কিন্তু এর বাইরে একটা অপশন রাখা সবসময় উচিত, মানে আমাদের যেই সরকার আসুক না কেন, যে এক্সপার্টাইজ লোকদেরকে হচ্ছে প্রমোট করা এবং কি তাদেরকে ইউটিলাইজ করা। কারণ ওদের থ্রুতে হচ্ছে আপনি যেটা মানে 50 বছরও করতে পারবেন না সেটা আপনি দেখা যাচ্ছে মাত্র 1 থেকে 2 বছর করতে পারবেন, কারণ ওই মানুষটা তো ওইটা নিয়েই কাজ করে আছে। আর এটা তো হচ্ছে ইনকারেজ হবে আমাদের দেশের যারা হচ্ছে মাল্টি লেভেলে এই জন্য কাজগুলা করে, তারাও ইনকারেজ হবে যে না হ্যাঁ আমাদেরকে হচ্ছে আমাদের সরকার বা আমাদের দেশ মূল্যায়ন করতেছে, আমাদের দেশ ফিল করতেছে যে এই দ্বারা হচ্ছে আমাদের অনেকগুলো কাজ আসতে পারে। তো এইখানে একটা বিষয় আবারও যদি একদম প্রথম দাগ থেকে আসে, যে রিক্রুটমেন্টের প্রসেসের জায়গা থেকে আসলে আমাদের একদম গোড়া থেকে চিন্তা করতে হবে যে আমরা আসলে যে ইয়েটা করি, যেমন আমাদের এই রিক্রুটমেন্ট আমরা সবার জন্য একই সিস্টেম মেনটেন করি। আমার কাছে মনে হচ্ছে এখানে এটা এইভাবে না হয়ে কিছু জিনিস এইভাবে করা উচিত যে সেম ফরম্যাটে থাকবে, কিন্তু কিছু ডিপার্টমেন্ট যেমন পলিটিক্যাল সায়েন্স অথবা ইন্টারন্যাশনাল রিলেশনস, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ, অথবা আমাদের দেশে কি বলা যায় যে ডিপার্টমেন্টগুলো যেমন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেগুলো হচ্ছে এগুলোকে একটু ফোকাস করে পড়ালেখা করে, এদেরকে কিছু এক্সট্রা পয়েন্ট দেওয়া উচিত, যেন ওরা বাইবে পর্যন্ত যাওয়ার পরে অন্তত তারা যেন অ্যাটলিস্ট জবে একটু প্রায়োরিটি পায়। কারণ কি, কারণ তারা হচ্ছে 4-5 বছর এটা দিয়ে ট্রেন্ড হয়েছে, মানে এই কাজগুলো এইগুলোর জন্য ট্রেন্ড হয়েছে। তো তাদের সাথেই একটা দেশ যখন তাদেরকে প্রমোট করবে তারা আরো বেশি হচ্ছে কি বলা যায় এটাকে মানে স্বাচ্ছন্দ্য ফিল করবে,
একটা সরকারও স্বাচ্ছন্দ্য ফিল করবে, ওইখানে যে ফরেন মিনিস্ট্রি তারাও স্বাচ্ছন্দ্য ফিল করবে, আর যে মানুষটা যাবে সেও হচ্ছে মোটিভেটেড থাকবে, যে কারণ সে এগুলোই পড়ে আসছে সারা জীবন। হ্যাঁ, একটা মানুষ অন্য ডিপার্টমেন্টে পড়তে পারে, আবার কোয়ালিফাইড হতে পারে সে, যেমন একটা মানুষ ইঞ্জিনিয়ারিং এ পড়লো, সিভিল ইঞ্জিনিয়ারিং ধরে নিলাম, যে কিন্তু সে ইন্টারন্যাশনাল পলিটিক্সে খুব ভালো জানে, হ্যাঁ তাহলে অবশ্যই মানে সে এটা ডিজার্ভ করলে অবশ্যই এটাতে আসবে। কিন্তু আমার কথা হলো যে ওই যে প্রসেসের শুরুতেই হচ্ছে এরকম কিছু ক্যাটাগরাইজ করা উচিত। কারণ আপনি একটা তাহলে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল রিলেশন বা চিটাগাং, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, এগুলোতে ইন্টারন্যাশনাল রিলেশন রাখার কোনো প্রয়োজনীয়তা নাই যদি আপনি ওদেরকে ভ্যালু নাই দেন। ভ্যালু নাই দেন। হ্যাঁ। ইনফ্যাক্ট তো এই ইন্ডিয়াতেও কিন্তু আমরা দেখছি যে আইএএস, যেটা ওদের হুম, যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, তারপরে হুম, আইএফএস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, একটা প্রিলিমিনারি এক্সামের পরে কিন্তু মানে এক্সামের ইগুলো ব্রাঞ্চ গুলো কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, যে আপনি আসলে হুম। কোথায় যাচ্ছেন, কি নিয়ে পড়ছেন, কি ধরনের আপনার আসলে এক্সাম প্রসেস হবে, যে আপনি আসলে আইএফএস এ আপনি যেতে চাইলেই মানে আপনি একটা একটা এক্সামে খালি ভালো এক্সাম টেকার, আপনি টপ 50, আপনি সাথে সাথে অটোমেটিক্যালি চয়েস করতে পারছেন, সেটা হচ্ছে না। স্টেটের একটা ফরেন পলিসি আগে ডিজাইন করতে হবে, আর্কিটেক্ট এক্স্যাক্টলি। করতে হবে, যে আমাদের ফরেন পলিসির জায়গা, যেমন আমরা যেটা সবসময় বলি যে হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, মেলাইজ টু নাইস, এটা আসলে কোনো দেশের ফরেন পলিসি হতে পারে না। এটা এটা খুবই ননসেন্স বলা যেতে পারে যে একটা দেশের ফরেন পলিসির জায়গা থেকে এইভাবে হচ্ছে সে ফরেন পলিসিকে হচ্ছে এক্সপ্লেইন করে না, এটা এইভাবে হয় না। ফরেন পলিসির জায়গা থেকে স্পষ্ট থাকতে হয় যে আমার ইন্টারেস্টটাই হচ্ছে আমার মেইন প্রায়োরিটি, যে আমি কোথা থেকে যেখানে ইন্টারেস্ট পাবো সেখানে আমি আমার ফরেন পলিসি ওভাবে ডিজাইন করবো। হ্যাঁ, আমার মোরালিটি এথিক্সটা আমার কাছে থাকবে, আমার স্টেট হিসেবে আমার একটা মোরালিটি আছে, স্টেট হিসেবে আমার একটা এথিক্স আছে, কিন্তু আমার সব মিলে আমার আলটিমেট গোল হচ্ছে আমার ইন্টারেস্ট, যে আমি এক্স্যাক্টলি। আসলে ওই এ স্টেট বা বি স্টেটের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে আমার ইন্টারেস্ট আমার সার্ভ হচ্ছে কিনা। যেমন রোহিঙ্গা ইস্যুটা আমাদের জন্য একটা বড় এক্সাম্পল, যে রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা না চায়না না ইন্ডিয়া থেকে হচ্ছে আমরা কোনো হেল্প পাচ্ছি, অথচ রোহিঙ্গা ইস্যু কিন্তু আমাদের মেজর একটা প্রবলেম। এই এক্স্যাক্টলি। মেজর প্রবলেমের জন্য তাহলে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে আসলে এই দুইটা রাষ্ট্রের বাইরে গিয়ে পার্টনার দেশ বের করে আনতে হবে, যে কারা আমাদেরকে এখানে স্ট্রংলি হেল্প করতে পারে, মানে এটা একটা দুইটা না, শত শত মানে অন্তত 40-50টা দেশ বের করে আনতে হবে, যারা হচ্ছে স্ট্রংলি মাল্টিল্যাটারাল যে অপশনগুলো আছে, যেমন ইউএন হতে পারে, যেমন আমাদের ওআইসি হতে পারে, তারপর হচ্ছে D8 হতে পারে, এসসিও হতে পারে, ব্রিক্স হতে পারে, তারপর হচ্ছে আমরা বলতে পারি যে এরকম যত ইউরোপিয়ান ইউনিয়ন হতে পারে, এখানে স্ট্রংলি আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে। কারণ সব জায়গাতে আমি থাকতে পারবো না, আমার পার্টনাররা আমার জন্য কথা বলবে। তো এখন আমাদের যেটা সমস্যা হয়েছে, 2017-তে একটা জেনোসাইড হলো, আজকে 2024-এর এই যে সময়টাটা আমরা যদি দেখি, আমরা ছিলাম মাত্র দুইটা দেশ ডিপেন্ডেন্ট, চায়না এবং কি ইন্ডিয়া। এই জন্য দেখেন আমরা রোহিঙ্গাদের মতো একটা ইস্যুর কিছুই আমরা করতে পারি নাই। এট দ্য সেম টাইম পুরো মিয়ানমারের মধ্যে একটা মিলিটারি কু হয়ে গেল, আমাদের এখানে একটা ডেমোক্রেটিক স্টেট ছিল যেখানে আমরা নেগোসিয়েশন করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে ছিল। তারপর হচ্ছে রাখাইন স্টেটের বিষয়গুলো আমরা এখন জানি যে আরাকান আর্মি এখানে আবার চলে আসলো। হ্যাঁ, হ্যাঁ। সো এটা একটা টোটাল একটা ফেইলিওর। আর একটা বড় ইয়েটা হলো, আমাদের দেশে আসলে মূলত ফরেন পলিসির ডিজাইন হওয়া উচিত পাবলিক ডিপ্লোমেসি এবং কি হচ্ছে সফট পাওয়ার বেসড। তো এটা আবার কি একটু ছোট করে যদি বলি, কারণ জি, আমি অবশ্যই। মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে আমরা হচ্ছে মানে মিলিটারি ডক্ট্রিন অথবা হচ্ছে অফেন্সিভ পাওয়ার বেসড হচ্ছে পলিটিক্স করে আমরা টিকতে পারবো না। কারণ আমরা হচ্ছি জিও স্ট্র্যাটেজিক্যালি, জিও পলিটিক্যালি আমাদের যে অবস্থানটা, এই অবস্থানটা আমাদের আশপাশ হচ্ছে সবগুলো ইমার্জিং এমনকি গ্রেট পাওয়ার। এই রাইট। ইমার্জিং অ্যান্ড গ্রেট পাওয়ার সবসময় কিন্তু একটা প্রক্সি যুদ্ধের মধ্যে থাকে, এরা তাদের নিজস্ব মধ্যে একটা কম্পিটিশন থাকে। তার মাঝে এই ছোট দেশগুলো সবসময় হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে ওই যে স্যান্ডউইচের মতো আর কি, যদি এরা যদি রিয়েলি নিজস্ব কোনো পলিসি না থাকে তখন এরা এদের মধ্যে এসে সবসময় স্যান্ডউইচ হয়ে যাবে, যেটা আমরা এতদিন হয়েও আসছি। হয়ে যে আসছে। আমরা সবসময় একটা মানে স্যান্ডউইচ হয়ে হয়ে যাচ্ছিলাম, বা হচ্ছে আমরা বলতে পারি যে হচ্ছে সামহাও হচ্ছে একটা বাফার ইয়ের মধ্যে পড়ে যেতাম, কারণ আমাদের নিজস্ব কোনো পলিসি ছিল না। তো এক্স্যাক্টলি। আমাদের নিজস্ব পলিসিগুলো এমন হওয়া উচিত যে এই যে আমি লাস্ট আমার কাছে প্রফেসর ইউনূসের যে বক্তব্যটা অসাধারণ মনে হয়েছে, যে আমাদের এরকম আইডেন্টিফিকেশন করতে হবে। যেমন উনি বলতেছিল যে ভুটানের হচ্ছে সমুদ্র বন্দর নাই, বা হচ্ছে নেপালের সমুদ্র বন্দর নাই, তারপর হচ্ছে ইন্ডিয়ার 7 স্টেটের সমুদ্র বন্দর নাই, আমাদের একটা সমুদ্র বন্দর আছে, এত বিশাল একটা বন্দর। আমরা চাইলে কিন্তু টুগেদার একটা ব্লক তৈরি করতে পারি, মানে এই ব্লকটা কিন্তু দেখেন এগুলো কিন্তু পৃথিবীতে সব জায়গায় এটা হয়ে আসছে। বিষয়টা এমন না যে আমরা ইন্ডিয়ার ইন্টারনাল পলিটিক্সে ইন্টারফেয়ার করতে, বরঞ্চ আমরা তাদেরকে অপরচুনিটি করে দিচ্ছি। আমাদেরকে ইন্ডিয়া, পুরো ইন্ডিয়ার সাথে তো আমাদের কম্পিটিশনে যাওয়ার দরকার নাই, কারণ ইন্ডিয়ার সাথে আমাদের মারামারিরও করার প্রয়োজন না। আমাদের সফট পাওয়ারটা এমন হবে যে সিভিলাইজেশনের সেন্টার হবে বাংলাদেশ,
কেন এটা হবে? এটা তো ঐতিহাসিক বিষয়, এটা তো এমন না যে দুই একদিনের বিষয়। আপনি দেখবেন যে বাংলাদেশে যদি আমরা একদম হাজার বছরের যদি ইতিহাসটা আমরা দেখি, এই যে এই অঞ্চলের, আপনাদের উড়িষ্যার কথা বলি আমরা, তারপর হচ্ছে সেভেন সিস্টারের যতগুলো অঞ্চল আছে, ত্রিপুরা থেকে মেঘালয় থেকে অরুণাচল থেকে শুরু করে এদিকে নেপালের কথা বলি আমরা, তারপর নিচে শ্রীলঙ্কারও যদি আমরা কথা বলি, ভুটানের কথা বলি, আপনি দেখবেন আমাদের অনেকগুলা সিভিলাইজেশনের অনেকগুলা মানে নকটা কিন্তু একটাই। এবং আপনি দেখেন এই যে সিম্পল একটা এক্সাম্পল, যে এই যে দেখেন কিছুদিন আগে একটা গান জানেন ভাইরাল হয়ে গেল, যে ছি ছি ননি ছি। দেখেন আমি নিজেও জানতাম না যে ওড়িশার বা ওড়িশার ভাষা এত ক্লোজ আমাদের সাথে। হ্যাঁ, হ্যাঁ, মানে এই যে জিনিসগুলা মানে আমরা হয়তো পড়ি বা ইয়ে করি, এটা ফিল করার জন্য যে কালচার, মানে একটা একটা গান আপনাকে ফিল করায় দেয় যে আসলে ওর কালচার আমার কালচার এত দূরের না, আমরা তো এক্স্যাক্টলি। আসলে একই। তো অর্থাৎ এর মানে কি, উড়িষ্যার জন্য কিন্তু একটা পলিসি তৈরি করা সো ডিফিকাল্ট, সে পারবে না, কারণ সে একটা একটা বড় দেশের একটা জাস্ট সিম্পল একটা কি বলা যায়, অঙ্গরাজ্য, স্টেট ছোট্ট। প্রভিন্স, জাস্ট একেবারেই। প্রদেশ। তারপর আপনি দেখেন এর আগে কিছুদিন আগে কালচারালি আমি জাস্ট আইডেন্টিফিকেশন করতেছি এই জন্য যে শ্রীলঙ্কার একটা গান খুব ভাইরাল হয়েছিল, মানিকো মানি, যে ইয়াতে গানটা মনে আছে কিনা। রাইট, রাইট। এরকম অনেকগুলো বিষয়, এটা আমাদেরকে একটা ট্র্যাকিং পয়েন্ট, এগুলা থেকে আমরা বুঝতে পারি যে কালচারালি আমরা কেউ আসলে অনেক দূরের না। তো আমরা কেন মার্কেস বা হচ্ছে সেন্টার হতে পারি? আমরা সেন্টার হতে পারি এই জন্য, কারণ বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্ট একটা দেশ, তার একটা সোভারেন্টি আছে, তার নিজস্ব একটা জগৎ আছে। তো তার একটা, তার প্রতিটা জিনিস কিন্তু স্ট্রাকচারালি কিন্তু আছে, যেমন আমাদের ফরেন মিনিস্ট্রি, ডিফেন্স অ্যাবসলিউটলি। মিনিস্ট্রি। ওভারঅল আমরা কিন্তু নিজের জায়গায়, আমাদের কনস্টিটিউশন আছে, হ্যাঁ, আমাদের অনেক প্রবলেম, কিন্তু আমাদের নিজস্ব একটা অঙ্গন আছে। এখন আমরা আমাদের এই অঞ্চলের এই যে দেশগুলা, আমাদের ইন্ডিয়া চায়নাকে শত্রু বানানোর প্রয়োজন, আমরা ইন্ডিয়া চায়নার ছোট দেশগুলো হতে অঞ্চলগুলো হতে পারে, তারপর হচ্ছে আমাদের ছোট দেশগুলো, তাদেরকে সেন্ট্রিক আমরা পলিসি বানাতে পারি। আমরা এই যে বললাম যে সিভিলাইজেশন ইনস্টিটিউট হতে পারে আমাদের এখানে, যার মাধ্যমে আমরা এদের সাথে কানেক্টেড হতে পারি। তারপর আমাদের এখানে এই যে কালচারাল যে ইয়েটা, সেটা একটা সেন্টার হতে পারে যাদের মাধ্যমে আমরা কালচারালি কানেক্টেড হতে পারি। তারপর হচ্ছে আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কালচারাল সেন্টার হতে পারে, যেহেতু এখানে কিন্তু সবগুলা ল্যাঙ্গুয়েজের কিন্তু আমি মনে করি বাংলা ভাষা কিন্তু একটা কানেক্টেড একটা পয়েন্ট হতে পারে, যেটার মাধ্যমে আমরা কিন্তু যেমন এইটা কানেক্টেড করতে পারলে আপনি বিজনেস বলেন, ট্রেড বলেন, তারপর হচ্ছে আপনি বলতে পারেন যে ইকোনমিক যে কোঅপারেশন, কমার্শিয়াল যে কোঅপারেশন, এগুলো কিন্তু আরো ডেভেলপ হবে। আপনার মনে আছে কিনা, খুব সম্ভবত কয়েক বছর আগে নেপালের মনে হয় স্টেট প্রধান বা হচ্ছে কোনো একজন ইয়ে, বা ভুটানেরও বাংলায় কথা বলতেছিল, কারণ বাংলাদেশে পড়ালেখা করে গেছে। দেখেন অটোনমাস। বাংলাদেশে স্টিল নাও প্রায় 3,000-এর মতো বা এর থেকে বেশিও হতে পারে, যেহেতু এটা কাউন্টেড না, আমাদের কোনো ইনস্টিটিউট নাই। আপনি দেখেন আমেরিকার ফুলব্রাইট ইনস্টিটিউট আছে, তারপর হচ্ছে আমরা যদি প্রতিটা দেশে গভর্নমেন্টের স্কলারশিপ যেটা দেয়, যেমন সুইস গভর্নমেন্ট বলি, চেমিনিং এর কথা বলি আমরা, তারপর হচ্ছে আমরা দাদের কথা বলি জার্মানি, তারপর হচ্ছে টার্কির ইয়াতেবের কথা বলি, তুর্কি বুর্সেলারি, মানে এরকম প্রতিটা দেশে একটা ইনস্টিটিউট আছে যারা হচ্ছে তাদের ডায়াসপোরার সাথেও ডিল করে, ইভেন যে ফরেন সবচেয়ে ব্রাইট যে স্টুডেন্ট গুলো আছে তাদেরকে তারা স্কলারশিপ দেয়। এমনকি এরা এটা দেওয়ার সময় কিন্তু তারা কিন্তু একটা প্রায়োরিটি আছে যে তারা কাদেরকে দিবে, যাদের সাথে তারা লং টাইম কাজ করতে পারে। আমাদের দেশে এরকম একটা ইনস্টিটিউট হতে পারে, সফট পাওয়ার এমনকি পাবলিক ডিপ্লোমেসি, রাইট, যাদের থ্রুতে আমরা এই যে আমাদের যে ব্লকটা আছে, রাইট। এই যে অঞ্চল, যেমন নেপালের স্টুডেন্টকে, সবচেয়ে ব্রাইট স্টুডেন্টকে আমরা স্কলারশিপ দিব। আমার তো কোটি কোটি টাকা এটা প্রয়োজন নাই খরচ করার, আমি কিন্তু খুব হাতে গোনা কিছু টাকা খরচ করলেই কিন্তু এখানে আমাদের একটা লং টার্ম একটা মানে বন্ডিং একটা সম্পর্ক তৈরি হবে। আমার একাডেমিক কাজের একটা বড় কাজ হচ্ছে এটা, যে আমি একটা থিওরি, যেটা আমার বলা যায় নিজস্ব কনসেপচুয়াল ডেভেলপমেন্ট, যে পাওয়ার অফ বন্ডিং। তো সেখানে মূলত আমি এটাই ডিবেট করছিলাম যে যে আমাদের বন্ডিংটা বাড়াতে হবে। আমাদের এই বন্ডিং বাড়ানোর একটা উত্তম হয়ে হচ্ছে আপনি কালচারালি, ইকোনমিক্যালি, তারপর হচ্ছে এডুকেশন ওয়েতে, যে আপনি স্কলারশিপ প্রোভাইড করে কিন্তু আপনি অসাধারণ একটা সম্পর্ক করতে পারেন, যে যেটা এখন চায়না করতেছে কনফুসিয়াস ইনস্টিটিউটের মাধ্যমে। একটা বিশাল আকারে সে একটা সম্পর্ক তৈরি করতেছে শুধুমাত্র কনফুসিয়াস ইনস্টিটিউট নামে একটা ইনস্টিটিউট থ্রুতে করতেছে। সো বাংলাদেশ এই জিনিসটা তৈরি করে, তাকে কিন্তু আপনি মনে করেন পুরো পৃথিবীর 194টা দেশে কাজ করতে হবে না, সেই এক্স্যাক্টলি। স্পেসিফিক কয়েকটা দেশের কয়েকটা এলাকাতেও কাজ করলে তার জন্য এনাফ। সে তার লং টার্ম একটা পার্টনারশিপ পেয়ে যাবে। সে যখন একটা স্টুডেন্টকে স্কলারশিপ দিবে, একটা হচ্ছে তাকে ল্যাঙ্গুয়েজটা শিখিয়ে দিবে, তার মানে হচ্ছে সে অটোমেটিক্যালি লং টার্ম তার সাথে কাজ করতে পারবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের আসলে দেখা উচিত। তার মিডিয়া যেমন হতে পারে আমাদের নিজস্ব, আমাদের দেখেন রিসেন্টলি আমাদের দেশের ব্যাপারে যে পরিমাণ একটা প্রোপাগান্ডা হয়েছিল,
এটা হুম, একটা হুম, বড় হুম। কারণ ছিল আমাদের নিজস্ব কোনো ইন্টারন্যাশনাল মিডিয়া, যেটা আমি বলবো না যে একদম আমাদের একটা মিডিয়া বিবিসি, সিএনএন বা আল জাজিরা অথবা টিআরটি ওয়ার্ল্ডের লেভেলে হোক না, ওটা হওয়ার দরকার নাই। একটা লেভেলের মোটামুটি একটা ইন্টারন্যাশনাল মিডিয়া আমাদের প্রয়োজন, যেটাকে আমরা অন্তত রিজিওনালি কানেক্ট করতে পারবো। অন্তত সেটা আমাদের দেশের সোর্স অফ ইনফরমেশন হতে পারে। যেমন ইংলিশ একটা চ্যানেল হতে পারে যেটা কমিউনিকেট করবে আমাদের দেশে ঘটনা কি ঘটতেছে, সেটা একটা এক্সপ্লেনেশন দিবে, মাঠে গিয়ে গিয়ে দেখাবে হিন্দুদের উপরে নির্যাতন বলতেছে, তাহলে আমরা সকল হিন্দুকে দেখাবো যে আসলে আসলে বাস্তবতা কি। যেমন যদি আমরা বলি যে ইন্ডিয়ার মিডিয়াতে বিশাল একটা প্রোপাগান্ডা হচ্ছে, যেই অঞ্চলের কথা বলতেছে সেই অঞ্চলে আমাদের মিডিয়া গিয়ে দেখাবে যে এই অঞ্চলে আসলে কি হচ্ছে। তো এই Exactly. জিনিসগুলো আমরা চিন্তা করা উচিত। আর এই জিনিসগুলো করার জন্য আপনার ডিফেন্সিভ বা অফেন্সিভ হওয়ার প্রয়োজন নাই। আপনাকে কোটি কোটি টাকার অস্ত্র কেনার দরকার নাই। আপনি কিন্তু আপনার জাস্ট সিম্পল একটা সফট এবং কি পাবলিক ডিপ্লোমেসি রিলেটেড পলিসি নিয়ে কিন্তু এটা করতে পারতেছেন। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আমাদের অবশ্যই আমাদের ডিফেন্সিভ পাওয়ারটাকে ডেভেলপ করতে হবে। কারণ স্বাভাবিকগতভাবে আমরা যেটাকে বলি যে নিউ রিয়েলিজম বলি আর কি, ফরেন পলিসিতে সবসময় এই বিষয়গুলো আমরা সবসময় আমাদের একাডেমিতে আমরা বলি যে, কারণ পুরো পৃথিবীর যে সিস্টেম এখানে কিন্তু সুপ্রা স্টেট বা অথরিটি বলতে কেউ নাই। প্রতিটা দেশে চায় সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে সে চায় যে Correct. ওখানে টিকে থাকতে। সে চায় যে মানে এখন কে টিকে থাকবে এই অঞ্চলে এই মারামারি ইয়েতে। মানে একটা কথা বলি না, ওই যে একটা নাটকের কিছু লাইন দেখবেন রিসেন্টলি খুব পপুলার হয় মোশাররফ করিমে, যে বলে যে আপনি কি প্লেয়ার হবেন না ফুটবল হবেন? যদি প্লেয়ার হন তাহলে ফুটবলকে লাথি, আর যদি মানে ফুটবল হন তাহলে সবাই আপনাকে লাথি দিবে। তো বাংলাদেশের বেসিক্যালি এটা চিন্তা করা উচিত যে সে কি ফুটবল হবে না হচ্ছে প্লেয়ার হবে। তো আমি মনে করি যে সে অবশ্যই প্লেয়ার হতে হবে। আর প্লেয়ার হতে হলে আপনাকে অবশ্যই আপনার মানে এট দ্য সেম টাইম আপনার যেমন যে সফট পাওয়ার বা পাবলিক ডিপ্লোমেসি এই ধরনের জিনিসগুলো লাগবে, ঠিক সেম ভাবে আপনার ডিফেন্সিভ পাওয়ারটাও লাগবে। সো ডিফেন্সিভ পাওয়ারের জায়গা থেকে আমাদের পার্টনারশিপ বাড়াতে হবে। আমাদের যেমন হ্যাঁ হতে পারে চায়না থেকে আমরা চিপ হয়তো অনেকগুলো ওয়েপন্স কিনতে পারি, ইন্ডিয়ার সাথে হয়তো আমাদের অনেকগুলো কোলাবোরেশন থাকতে পারবে, বাট এটা এনাফ না। আমাদেরকে আরো বেশি পরিমাণ এটাকে কি ওপেন হতে হবে আমাদের ডিফেন্স কোলাবোরেশনের ক্ষেত্রে। আমরা অনেকগুলো দেশের সাথে আমাদের কোঅপারেশন বিল্ড আপ করা উচিত। যেমন আমি মনে করি যে এই ক্ষেত্রে ইউএসএ হতে পারে, এই ক্ষেত্রে আমরা মনে করি যে আপনার টার্কি হতে পারে। কারণ এই দেশগুলো এখন রিসেন্টলি যে যে ওয়ার্ল্ডের যে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এরা খুবই একটা বুমিং একটা দেশ, মানে এই দেশগুলো খুব ভালো Upcoming players. আপকামিং। তো এদের সাথে বাংলাদেশ যে কোনো একটা ফরম্যাটে কোলাবোরেশনে আসতে পারে। যেমন আমি যদি টার্কির বিষয়টা বলি, বাংলাদেশ কিন্তু আসলে অনেক সিরিয়াস কাজ করতেছে। যেমন আমাদের প্রায় 3,000-এর উপর মিলিটারি পার্সোনাল বা আমাদের যারা ল এনফোর্সমেন্ট আছে তারা কিন্তু টার্কি থেকে ট্রেনিং নিয়ে যায়। তো এটাকে আমি মনে করি, বা আরো ওয়েপন্স এর জায়গা থেকেও আমরা জানি যে ড্রোনও বাংলাদেশ কিনলো, বা হুম, আরো হুম। অনেকগুলো জিনিস কিনে, কিন্তু এটাকে ইনস্টিটিউশনালাইজ করতে হবে। মানে আপনাকে একটা এগ্রিমেন্টের থ্রুতে নিয়ে আসতে হবে। যেমন চায়না যেটা করে, যে সে যাচ্ছে একটা দেশে, সে 30 বছর একটা এগ্রিমেন্ট করে ফেলে। সে একটা ইয়েতে যাচ্ছে, সে এই ধরনের একটা এগ্রিমেন্টে যায়। তো এইটা আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা আমাদের করতে হবে। এই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের সাস্টেনেবিলিটি তৈরি হবে, স্পেশালি আমাদের ফরেন পলিসির জায়গাটাতে। ইন্টারেস্টিং। এইখানটাতে আসলে তাহলে একটু পিভট করি এবং আম, এখন যে আমাদের যে জুলাই অভ্যুত্থান পরবর্তী যে সময় এবং সেই সময় আমরা যে এখন বাংলাদেশকে দেখছি, এখন থেকে যদি আমরা বলি যে আচ্ছা ঠিক আছে নেক্সট 30 বছর বাংলাদেশের সামনে আমি যেগুলো দেখি একটা বড় সমস্যা হতে পারে যে এই যে আরাকান ফ্রি স্টেট স্টেট যেটা সেখানে যেহেতু অনেকগুলো ছোট ছোট রেবেল গ্রুপরা একসাথে হচ্ছে, তারা যদি সরকার আসলে গঠন করে যেটা মনে হচ্ছে, এবং চায়না যেহেতু মানে সরকারি মিলিটারি জান্তাদের সাথে এবং মানে এই প্যারামিলিটারি রেবেল ফোর্স গুলোর সাথেও যেহেতু একটা কানেকশন তৈরি করেছে, বেসিক্যালি চায়না বলছে যে তোমরা নিজেদের মধ্যে যুদ্ধ করে যে জিতবা তার সাথে আমি কাজ করব। কিন্তু যেহেতু আমাদের এখানটাতে রোহিঙ্গারা রয়ে গেছে এবং মানে সংখ্যাটাও আসলে খুব একটা কম নয় কিন্তু, এবং তারা এখানটাতে আছে, তাদের এখানটাতে যে মানে নিয়ে যাওয়া এটা ডেফিনেটলি একটা বড় একটা ইস্যু। চা ইন্ডিয়ার সাথে মানে এবং কলকাতা বলি আমরা, পশ্চিমবঙ্গ বলি, সেভেন সিস্টার্স বলি, দেখা যাচ্ছে যে একটা একটা কালচারাল ডিভিশনও তৈরি করার চেষ্টা করা হচ্ছে ইন্ডিয়ান মানে গভর্নমেন্ট থেকে, যে যে ঠিক আছে মানে বাংলাদেশের সাথে আমাদের আসলে অবস্থানটা কি হবে। আমরা দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদী একদিকে আহ টুইট করছে যে ডক্টর ইউনূস যখন শপথ গ্রহণ করলেন তখন তাকে কনগ্রাচুলেট করে, এবং পর কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার ভেতর থেকেই আবার আগের রেজিমের সবাই অ্যাক্টিভ হচ্ছে বাংলাদেশের পলিটিক্সে। তো এই যে একটা সিচুয়েশন, অথবা একটা আমাদের ইন্টারনালিও আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টাই ইন্ডিয়া মানে কি শুধুই প্রো পাকিস্তান এরকম একটা ব্যাপার, যে পাকিস্তান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখন
মিলিটারি অনেক অনেকে আসছেন এবং বাংলাদেশের মিলিটারি অনেকে যাচ্ছেন। তো হুম এটাকেও বলছে যে এত তাড়াতাড়ি এই জিনিসগুলোকে সুইচ করতে হচ্ছে কেন। তো এই যে বাংলাদেশের এখন যে একটা ডেলিকেট সিচুয়েশন, যে আপনি যেটা যেটা বলছিলেন যে আমরা আসলে মানে কোল্ড ওয়ারের সময়ও দেখা যাচ্ছে যে আমরা প্রক্সি ওয়ারে এই ইন্ডিয়া রাশিয়া অথবা ইন্ডিয়া পাকিস্তান ইউএস রাশিয়ার একটা স্যান্ডউইচের মধ্যে ছিলাম। এখন দেখা যাচ্ছে ইন্ডিয়া আর চায়নার এই মধ্যে একটা স্যান্ডউইচের মধ্যে আছি। আমেরিকাতে দেখা যাচ্ছে যে এখন ফরেন পলিসি বলি আর ন্যাশনাল পলিসি বলি, যে আমেরিকা ফার্স্ট যে মুভমেন্ট, সেটার হুম জন্য আসলে ইউরোপের সাথে কি রকম সিচুয়েশন তৈরি হয়, রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ সেটার জন্য বাংলাদেশের একটা কি ধরনের প্রভাব পড়ে। এই যে একটা ডেলিকেট সিচুয়েশনের মধ্যে যে আমরা যে আছি মানে গ্লোবাল অর্ডারে, এখান থেকে আসলে মানে আপনি আপনার একাডেমিক দৃষ্টিকোণ থেকে কিভাবে করে দেখছেন যে বাংলাদেশের জন্য আসলে মানে কোন বিষয়গুলি আর প্রথমে অ্যাড্রেস করা উচিত, মানে ডিপ্লোম্যাটিক্যালি, যেন এই জিনিসগুলি পরে এসকেলেটেড না হয়, অথবা আমাদের অ্যাটলিস্ট একটা নিজস্ব একটা বলয় থাকে যে আমরা আমরা প্রোটেক্টেড থাকতে পারি। বাংলাদেশ হচ্ছে প্রচুর পার্টনারশিপ বাড়াতে হবে, এটার বিকল্প নাই। কারণ আপনি যদি আপনার এলাই না তৈরি করতে পারেন, এখন প্রশ্নটা হচ্ছে এলাই আমরা তৈরি করব কিভাবে। হ্যাঁ। মানে এলাই তো হচ্ছে এরকম হয় না, এলাই গুলা তৈরি হয় হচ্ছে সে আপনার থেকে ইন্টারেস্ট পাবে, বা আপনার কনসেপ্টের জায়গা থেকে আপনি ক্লিয়ার তার কাছে প্রেজেন্ট করতে পারছেন কিনা যে সে কেন আপনার এলাই হবে। এখন এখানে এবার আসি আমরা, আমাদের রোহিঙ্গা অবশ্যই একটা ইস্যু, তারপর আমাদের আশপাশে হচ্ছে দুইটা দেশ, বিশেষ করে চায়না, যত বেশি সে পাওয়ারফুল হবে তত বেশি এই অঞ্চলে একটা প্রক্সি বা যেটাকে আমরা বলি নিউ কোল্ড ওয়ার, এরকম একটা এক্স্যাক্টলি। পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। আর সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ারও হচ্ছে বিষয়টা হচ্ছে খুবই সাস্টেইনেবল না, মানে বোঝা যাচ্ছে না যে সে আসলে এইরকম একটা আপস এন্ড ডাউন ওয়ার্ল্ড পলিটিক্স এর মাঝে তার রোলটা সে কি ছিল, কি হবে। কারণ হচ্ছে আমরা জানি যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় বা এখনো আর কি স্টিল নাও সে রাশিয়ার সাথে তার যে সম্পর্কটা, এবং কি সে ওখান থেকে যে এনার্জি রিলেটেড যে বিষয়গুলো কিনে পুরো ওয়ার্ল্ডে সেটা বিক্রি করা থেকে শুরু করে, এগুলা কিন্তু মানে ওভারঅল ইন্ডিয়ার যে ইমপ্রেশনটা ছিল, মানে পুরো প্রো ওয়েস্টার্ন একটা ইমপ্রেশন, এটা কিন্তু পুরো ডাউন হয়েছে, এটা আমরা মোটামুটি অনেকে হচ্ছে অবজার্ভ করছি। তো এবার আসি যে বাংলাদেশের বিষয়টা, প্রাথমিকভাবে বাংলাদেশ হচ্ছে তার জায়গা থেকে সে ক্লিয়ার থাকতে হবে। তার জায়গা থেকে এইটা ক্লিয়ার করতে হবে যে মানে তার পার্টনাররা কেন একসাথে কাজ করতে হবে। রোহিঙ্গা ইস্যুটা আসলে এটা কেন হচ্ছে সবার একটা ইস্যু। বিশেষ করে আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা বড় পাওনা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা মানুষ হচ্ছে আমাদের দেশের এখন স্টেট লিড দিচ্ছে। এটা কেন বলি, কারণ উনি হচ্ছে প্রথম হচ্ছে যে নোবেল লরেট বা পিস, ওটার থেকেও বড় কথা হলো তার কিন্তু আমরা জানি যে প্রচুর অনেকেই নোবেল লরেট পাইছে এখন পর্যন্ত, শত শত মানুষ কথা আমরা ইয়ে করতে পারি, আইডেন্টিফিকেশন করতে পারি। কিন্তু ওনার একটা পজিটিভ সাইড হলো আপনি দেখবেন প্রচুর স্টেট প্রধান যারা হচ্ছে ওনার খুব ফ্রেন্ড। এটা কিন্তু একটা দেশের জন্য একটা বড় রকমের অপরচুনিটি। আমরা এই অপরচুনিটি কাজে লাগাই আমরা যেটা করতে পারতাম, যে আমরা হচ্ছে এই প্রতিটা দেশ অথবা যে 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 দেশগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এদেশকে কাজে লাগায়, আমি একটু আগে যেটা বলছিলাম যে মাল্টিল্যাটারাল যে অর্গানাইজেশন গুলো আছে সেখানে আমাদের যে প্রায়োরিটি, আমাদের যে ইন্টারেস্ট, আমাদের যে যেটা আমাদের ইন্টারেস্টকে সার্ভ করবে, এটাকে কিন্তু আমরা প্রমোট করতে পারতাম বা এটাকে আগায় নিয়ে আসতে পারতাম। যেমন সেটা ইউরোপিয়ান ইউনিয়ন কেন্দ্রিক যে দেশগুলো আছে সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের কাজে লাগাতে পারতাম, যেটা হচ্ছে ইউএন এ কাজে লাগতো সেখানে ইউএন এ কাজে লাগাতে পারতাম, যেটা হচ্ছে রিজিওনাল যে অর্গানাইজেশন হতে পারে। যেমন আমরা দেখি যে এখন সরকার চাচ্ছে সার্ক বা ডি8 এর মতো অর্গানাইজেশনগুলোকে অ্যাক্টিভ করতে। এটা একটা বড় কারণও কিন্তু এটা, কারণ এগুলো যত অ্যাক্টিভ হবে তত আমাদের যে ন্যাশনাল যে মানে ইস্যুগুলো আছে সেটা কিন্তু আমরা এখানে উপস্থাপন করতে পারি, আমরা অপিনিয়ন নিতে পারি, আর হচ্ছে নেগোসিয়েশন করতে পারি। যেমন আমাদের একটা পাওনা ধরে নিলাম চায়না অথবা ইন্ডিয়ার কাছ থেকে, আমরা রোহিঙ্গা সংকটটা সমাধানের জন্য তাদের হেল্প প্রয়োজন, কিন্তু তারা এটা করতেছে না, কারণ ডিরেক্টলি তাদের হচ্ছে তাদের ন্যাশনাল ইন্টারেস্টের এটা এগেনিস্টে যায়, এই জন্য তারা বাংলাদেশে হেল্প করতেছে না। কিন্তু তাদের আরেকটা ন্যাশনাল ইন্টারেস্টের জন্য বাংলাদেশকে প্রয়োজন হতে পারে। ওই জায়গায় কিন্তু বাংলাদেশ যদি একটা নেগোসিয়েট, যেটাকে আমরা গেম থিওরি বলি আর কি, যে আপনি হচ্ছে উইন উইন একটা কোঅপারেশন কিন্তু ডিরেক্টলি করতে পারবেন না, আপনি কিন্তু ইনডিরেক্টলি অন্য জায়গা থেকে কিন্তু আপনার ইন্টারেস্টটা সার্ভ করে আনতে পারবেন। এই জন্য আমাদের মাল্টিল্যাটারাল যে অর্গানাইজেশন গুলো আছে এখানে অ্যাক্টিভ হতে হবে, আমাদের অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। তারপর হচ্ছে এই যে আপনার স্টেট টু স্টেট বায়োলেটারাল সম্পর্কগুলো আমাদের স্ট্রং করতে হবে, কারণ এই যে যেটা বললাম যে যে লিডাররা হচ্ছে আমাদের দেশকে সাপোর্ট দিবে বা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুব পছন্দ করে তাদেরকে কাজে লাগে আমরা আমাদের ইন্টারেস্টটা সার্ভ করে আনতে পারি। এরপর আমাদের হচ্ছে বিভিন্ন ব্লক তৈরি করতে হবে। যেমন এই যে একটু আগে যে বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা অফার দিল যে এই অঞ্চলে যেমন নেপাল অথবা ভুটান সহ সেভেন সিস্টার সহ আমরা একটা ইকোনমি একটা জোন তৈরি করতে পারি। তারপর আমরা হচ্ছে ইকোনমি ব্লক তৈরি করতে পারি, আমরা একটা ডিফেন্স ব্লক তৈরি করতে পারি। যেমন আমরা জানি যে টার্কি রিসেন্টলি আপনি যদি
খেয়াল করেন যে রিসেন্টলি টার্কি হচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানে ট্রাভেল করছিল। হুম তো হুম। এইখানে তার একটা বড় টার্গেট হচ্ছে যে সেইখানে একটা ডিফেন্স একটা ব্লক তৈরি ব্লক তৈরি করতেছে। করবে। মানে এটা চায়নাও না, এটা আমেরিকাও না, সে নিজস্ব একটা ব্লক তৈরি করতেছে। তো টার্কি কিন্তু অনেক অনেক লম্বা একটা সময় থেকে বাংলাদেশের সাথে কিন্তু খুব ক্লোজলি কাজ করতেছে। তো বাংলাদেশ যেমন হচ্ছে এরকম একটা ব্লক হচ্ছে বাংলাদেশের চিন্তা করতে পারে উইদাউট কোনো ধরনের কম্পিটিশনে না জড়ায়, যেমন সে এরকম একটা মেসেজ দিতে পারে যে সে এইটা একটা ব্লক, কিন্তু যেমন তার আমেরিকার সাথে একটা ব্লক থাকতে পারে, তার হচ্ছে ইন্ডিয়ার সাথে একটা ব্লক থাকতে পারে, তার হচ্ছে চায়নার সাথে একটা ব্লক থাকতে পারে। তবে এই ব্লকগুলো হচ্ছে ওপেনলি থাকবে, এটা ওপেনলি এই জন্যই হবে যেন সে ক্লিয়ার থাকে তার পার্টনারের কাছে, তার অ্যালাই যারা হবে তাদের কাছে ক্লিয়ার থাকার জন্য। তো এটা হচ্ছে আমরা হতে পারি, এটা হচ্ছে বিভিন্ন এগ্রিমেন্টের থ্রুতে হয় বেসিক্যালি। এগ্রিমেন্ট যত স্ট্রং হবে তত বেশি হচ্ছে কোলাবোরেশন এবং কোঅপারেশন স্ট্রং থাকে। তো বাংলাদেশ হচ্ছে যত দ্রুত এই জিনিসগুলো করতে পারবে ফরেন পলিসির জায়গা থেকে তত বেশি হচ্ছে আমরা বেনিফিটেড হব। আর আমাদের হচ্ছে যাই হোক না হোক আমরা হচ্ছে ডিরেক্ট কোনো ধরনের কনফ্লিক্ট থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ বাংলাদেশে আসলে ক্যাপাবল না, বাংলাদেশ না, ইভেন কি ইনক্লুডিং চায়না পর্যন্ত। চায়না কেন হচ্ছে, আমরা যদি দেখি যে তাইওয়ান এবং কি হচ্ছে হংকং, অনেকগুলো ইস্যু জানি আমরা চায়না হুম হুম। বিভিন্নভাবে ফেস করে। চায়না কখনো ওদের সাথে ডিরেক্ট কনফ্রন্টেশনে যায় না, কারণ চায়না ভালোভাবে জানে তারা একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা দেশ, মানে হচ্ছে ট্রেড বেসড একটা দেশ, রাইট। অর্থনৈতিক ওরিয়েন্টেড একটা দেশ। এই দেশ যদি কোনো কারণে যুদ্ধ জড়ায় এটা ভ্যানিশ হয়ে যাবে, তার মানে তার সবকিছু মানে ডিস্ট্রয় হয়ে যাবে যুদ্ধ জড়ানোর পরে। এটা সে ভালোভাবে জানে। আর যদি আমরা এখন বলতে পারি তাহলে আমেরিকা কেন এত বেশি যুদ্ধ বা এগুলোর সাথে জড়ায়, কারণ আমেরিকা হচ্ছে একটা এক্সিস্টিং পাওয়ার। তো এক্সিস্টিং পাওয়ার, তার পাওয়ারটাকে কন্টিনিউ করার জন্য সে অটোমেটিক হচ্ছে বিভিন্ন রকমের মানে হার্ড পাওয়ার রিলেটেড জিনিসগুলোতে জড়ায় বা অফেন্সিভ হয়। কিন্তু যারা হচ্ছে ইমার্জিং পাওয়ার, আমি মনে করি বাংলাদেশ হচ্ছে একটা মিডল পাওয়ার এমনকি ইমার্জিং পাওয়ার। এই মিডল পাওয়ার ইমার্জিং পাওয়ার আমাদের জন্য গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের ডিফেন্সিভ হতে হবে। মানে আমাদের প্রতিটা জিনিসেই আমাদের রেডি রাখতে হবে, কিন্তু আমরা কোনোভাবেই আমরা হচ্ছে কোনো ধরনের কনফ্লিক্টে জড়াবো না। মানে কোনোভাবে কোনো ধরনের ট্র্যাপের মধ্যে পড়বো না যে আহ আজকে ইন্ডিয়ার সাথে এটা করব, কালকে চায়নার সাথে, পরশু পাকিস্তানের সাথে, তারপরের দিন আমেরিকার সাথে, না। এই ধরনের জিনিসের সাথে আমরা জড়াবো না, আমাদের বরঞ্চ বের করে আনতে হবে কোন কোন ফরম্যাটে আমরা এদের সাথে আরো ভালোভাবে কোলাবোরেশন তৈরি করতে পারবো। যেমন আমরা যদি ফিল করি যে ইন্ডিয়া থেকে আসলে আমাদের এখন আর কোনো কিছু বের হওয়ার সুযোগ নাই, তাহলে আমরা হচ্ছে কি করব, আমরা হয়তো খেয়াল করতে পারি যে ইন্ডিয়ার, যেটা আমি একটু আগে বলছিলাম যে ইন্ডিয়ার কোন কোন অঞ্চলের সাথে আমরা আসলে কোলাবোরেশন আরো ডেভেলপ করতে পারি, কোন কোন জায়গাটাতে আমরা হচ্ছে আমাদের কোঅপারেশন বাড়াতে পারি, সেটা আমরা তো খেয়াল করতে পারি। আর একটা পয়েন্ট যেটা বলছিলেন যে এটা অবশ্যই এটা একটা একটা মানে খুবই মানে ননসেন্স একটা আইডিয়া হতে পারে যে হচ্ছে ইন্ডিয়ার সাথে সম্পর্ক না মানে পাকিস্তানের সাথে, না, এটা কেন হতে যাবে? এটা তো আসলে বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র, সে হচ্ছে অনেকগুলো দেশের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে পারে, সেটার মধ্যে পাকিস্তান আসতেই পারে। এখানে এখানে পৃথিবীতে আমেরিকা যেমন, ব্রিটেন বা ইউনাইটেড কিংডম যেমন সম্পর্ক তৈরি করছে এত সিভিল ওয়ার এই সে যুদ্ধ টুদ্ধ করে, তারপর জার্মানি এবং কি ফ্রান্স যদি তারা সম্পর্ক তৈরি করতে হবে, ফ্রান্স ইউকে যদি 100 বছরের যুদ্ধ পরে যদি সম্পর্ক ডেভেলপ করতে পারে, তারপর ইউরোপের প্রতিটা দেশে তো এক দেশ এক দেশের সাথে মারামারি কাটাকাটি করছে। ঠিক আছে। ইভেন মানে এত বিশাল এক ইয়ের ব্যাপারে মানে টার্কির উপরে ইয়ে দেওয়া হয় যে আর্মেনিয়ার ব্যাপার স্যাপার নিয়ে, সেখানে পর্যন্ত টার্কি আর্মেনিয়া এখন হচ্ছে বিভিন্ন করিডোর বের করতে সম্পর্ক খ্যাতে। তো সে জায়গায় তো আমরা পিছায় পড়বো কেন? আমাদের এই পিছায় পড়ার মাঝে তো মানে আমার আমার কাছে মনে হয় এর থেকে বড় আফসোস আর হতে পারে না যে আমরা এখনো পর্যন্ত মানে ফরেন পলিসির জায়গাটা ভিন্ন, ইন্টারনাল পলিটিক্স ভিন্ন। হ্যাঁ, ইন্টারনাল পলিসির জায়গাতে প্রতিটা পলিটিক্যাল পার্টি ভিন্ন ভিন্ন পলিটিক্স করতে পারে, কিন্তু ফরেন পলিসির জায়গা থেকে আমাদের একটাই উদ্দেশ্য হতে পারে, সেটা হচ্ছে আমার ন্যাশনাল ইন্টারেস্ট কোথায় পাওয়া যাবে। রাইট। আমি যদি ন্যাশনাল ইন্টারেস্ট এই কান্ট্রি থেকে পাই তাহলে আমি এই কান্ট্রির সাথে যাবো, বি কান্ট্রি থেকে পাইলে বি কান্ট্রি থেকে যাবো। হ্যাঁ, আমার সতর্ক থাকতে হবে যে এই কান্ট্রি এবং বি কান্ট্রির জামিলা যেন আমার উপর আবার চলে না আসে, এটাও আমি সতর্ক থাকতে হবে যে এরকম একটা বোঝাও যেন আমি না নিতে পারি। যেমন পাকিস্তান ইন্ডিয়ার সমস্যা তাদের সমস্যা, ওদের সমস্যাটা যেন আমার উপর এসে না পড়ে। না পড়ে। আমাকে এটা স্পষ্ট রাখতে হবে যে আমি পাকিস্তানের সাথে কোন কোন সেক্টর রয়েছে সম্পর্ক রাখতেছি। কারণ ইন্ডিয়াকেও আমার, যেহেতু ইন্ডিয়া আমার নেইবার রাষ্ট্র, তার সাথে আমি মারামারি কাটাকাটি করে আমার এখানে সময় পার করার টাইম নেই। এই জন্য হচ্ছে তাকে আমার মানে এটা দিতে হবে, এই কনফিডেন্স দিতে হবে যে আমার এই সম্পর্কটা আমি কেন করতেছি, কোথায় করতেছি, কি জন্য আমার প্রয়োজন হচ্ছে। তো এই অপশনগুলো আমাদের রাখতে হবে, অল্টারনেটিভ আমাদের সবসময় রাখতে হবে। তো আমি মনে করি আমাদের এই যে অঞ্চলে, যেমন হ্যাঁ একটু আগে বলছিলাম যে আমরা এই যে যে ব্লকটা তৈরি হচ্ছে, যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমাদের এই আসিয়ানভুক্ত যে রাষ্ট্রগুলোর মধ্যে আমাদের যাদের সাথে পার্টনারশিপ স্ট্রং আছে, এদের সাথে আমরা আরো ভালো কাজ করতে পারি, এদের সাথে আমরা আরো ভালোভাবে মুভ করতে পারি, এদের সাথে আমরা ইকোনমিক একটা করিডোর বানাতে পারি, ডিফেন্স করিডোর বানাতে পারি, আমরা এদের সাথে আমরা ট্রেড করিডোর বানাতে পারি। বাংলাদেশ এখানে একটা সেন্টার হতে পারে এই করিডোর গুলার। তাহলে আমরা দেখবো যে আমরা আসলে আমাদের
আমাদের যেই আলটিমেট যে ন্যাশনাল ইন্টারেস্টের কথা বলে, জাতীয় স্বার্থ, মানে ফরেন পলিসির জায়গাতে, সেটা আমরা বেনিফিটেড হতে পারবো। যদি এগুলো আমরা না করতে পারি তাহলে আসলে মানে একটা 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 সময় গিয়ে আমরা দেখবো যে না আসলে আমরা আবারও হচ্ছে একটা ট্র্যাপে পড়ে যাচ্ছি। আমরা আবারও দেখা যায় একটা দেশ বা দুইটা দেশ কেন্দ্রিক আমাদের ফরেন পলিসি হয়ে যাচ্ছে। আর এটা থেকে আমরা কখনো মানে উত্তোলন করতে পারবো না। তো আমাদের এই জন্য কোঅপারেশন কোলাবোরেশন আসলেই বিকল্প নাই। এটা আমাদের করতেই হবে, মাস্ট এটা করতে হবে যদি আমরা আমাদের দেশকে কিছু দিতে চাই। ফ্যান্টাস্টিক। নাজমুল ভাই, অনেক লম্বা আলোচনা হলো এবং চমৎকার আড্ডা হলো। এবং একটা জিনিস যেটা আসলে আমার ধারণা এই আলোচনা থেকে এবং আপনার কাছ থেকে সবাই জানতে পারলো, এক হচ্ছে গিয়ে যে কোলাবোরেশন এন্ড কোঅপারেশন, আরেকটা হচ্ছে গিয়ে যে ডায়াসপোরাকে ব্যবহার করা। আমরা যেটা আপনি যেটা বললেন যে যে এই যে ডায়াসপোরার এক্সপার্টিজ যারা আছে, এবং ইনফ্যাক্ট নেক্সট জেনারেশনও যারা আছে আমাদের ডায়াসপোরা থেকে বের হচ্ছে, আমাদের এখন সেকেন্ড থার্ড জেনারেশন আমরা দেখতে পাচ্ছি যে ডায়াসপোরা বিভিন্ন জায়গা থেকে বের হচ্ছে। তাদের যে তাদের যে একটা যে রুট আইডেন্টিটি বাংলাদেশের, এই জায়গাটাকে ইউটিলাইজ করে বাংলাদেশের সাথে সেই সব দেশের যে যে মানে যে কনসেপ্ট বাংলাদেশ সম্পর্কে যে ধারণা সেটাকে বদলানো, এবং তাদের যে এক্সপার্টিস সেটাকে বাংলাদেশে নিয়ে আসা, এই সব জায়গাতে নিশ্চয়ই আমরা কাজ করতে পারবো। আজকের এই খালি এই আলোচনা শেষ করছি। আহ আরো এই ধরনের আড্ডা হবে ডায়াসপোরাতে। আমরা যারা আছি আমরা চাই যে বাংলাদেশ বিষয়ে আমরা সবাই যে যে আমাদের যে চিন্তা, আমাদের যে যে কাজ এবং আমাদের যে ধারণাগুলো, সেগুলো যেন আমাদের উইকেন্ডের চায়ের আড্ডাতেই শেষ না হয়ে যায়। আমরা যেন আসলেই মানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারি। সেটাই আসলে পিএলপির এই ডায়াসপোরার ওয়েবকাস্ট গুলো থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া। তো নাজমুল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি জানি যে টার্কিতে আপনার এখন প্রায় সন্ধ্যা রাত হয়ে যাচ্ছে। তো তো অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের এই আলোচনা যারা দেখলেন তাদের সকলকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার মনে হচ্ছে খুবই ভালো একটা আয়োজন। এই বিষয়গুলো আসলে আসা উচিত, কথা বলা উচিত। যত বেশি আমরা আলাপ আলোচনা করব আমার মনে হয় সবকিছু মানে একদিনে আর রাতারাতি তো হয় না, কিন্তু আলোচনা হতে হতে আসলে হয়। আমাদের একটা আফসোস হলো আমাদের একটা লম্বা সময় আমরা আলোচনাই করতে পারি নাই। মানে কিছু পড়াটা তো পরের জিনিস, মানে আলোচনা যে করতে হয়, ক্রিটিক যে করতে হয়, একটা জিনিস যে হচ্ছে আসলে এটা আমার দেশ, আমার দেশ নিয়ে আমার চিন্তা করা উচিত, লেখালেখি করা উচিত, এটার একটা বড় রকমের আমরা একটা ট্রমার মধ্যে দিয়ে গেছি পুরো জাতি হিসেবে। মানে একটা মানুষ হিসেবে আমরা সবাই একটা ইয়ের মধ্যে গিয়ে গেছি। তো এটা একটা ভালো অপরচুনিটি, একটা একটা ভালো উদ্যোগ। আমি খুবই ধন্যবাদ জানাই আপনাদেরকে। আমি আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করি। আর অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। কথা হবে তাহলে। অবশ্যই।